সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন। আমি আপন, আর যে আপন জীবনের গল্পের নতুন একটা পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ নাইমুল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল গভীর রাতে জিনেরা আসমান থেকে নেমে আসে চান মিয়ার ঘরে। গভীর রাতে দলবদ্ধভাবে জিনেরা আসমান থেকে সারিবদ্ধভাবে নেমে আসে চান মিয়া কবিরাজের ঘরে। কে এই চান মিয়া? চান মিয়া হচ্ছেন চট্টগ্রাম নয়, গোটা বাংলাদেশের এক সময়কার নামকরা একজন কবিরাজ। তিনি এত বড় মাপের কবিরাজ ছিলেন যে অন্যদেরকে কাউকে জিনে ধরলে যদি পৃথিবীর কোনো কবিরাজ এই জিন ছুটাতে না পারে, তবে চান মিয়া কবিরাজের কাছে আসা মাত্রই জিন নাকি চলে যেত। তিনার কাছে আসা লাগতো না, তিনার বাড়ির বিটার মধ্যে পা রাখলেই জিনেরা ভয়ে ধরপড় করে পালাতো। দলবদ্ধভাবে জিনেরা গভীর রাতে তার ঘরে এসে মিটিং করত। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মূলত চান মিয়া কবিরাজেরই একটা ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প, যে গল্প শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, ভয়ে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। চরম ভয়ঙ্কর রকমই বাস্তব জীবনের গল্পটা আমি আশা করব আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই নাইমুল এবং কবিরাজ চান মিয়াকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে, চট্টগ্রাম শহর থেকে খানিকটা দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় আসলে তেমন কিছুই করতেন না। আমার বাবা, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, মারাত্মক ধরনের অসুস্থতায় ভুগতেন। বেশিরভাগ সময় আমার বাবা বুকের ব্যথা এবং পেটের ব্যথা বলে কাতরাতেন। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমাদের গোটা পরিবারটাকে চালাচ্ছে আমার মা। আমার মা আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের হাতের কাজ করে, যেমন হাতের বানানো হাত পাখা, অথবা হাতের বিভিন্ন ধরনের কাঁথা, অথবা হাতের যেই বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, এগুলোই আমার মা তৈরি করত। এবং দূর দূরান্ত থেকে মানুষরা আমাদের বাড়িতে আসতো মায়ের হাতের কাজের ওই জিনিসগুলো কেনার জন্য। অনেক সময় আমি দেখতাম আমার বড় ভাইয়া এই জিনিসগুলোকে বাজারে নিয়ে যেত। আমাদের এলাকা থেকে মোটামুটি দূরের একটা বাজার আছে, ওই বাজারে নিয়ে মায়ের বানানো ওই হাতের জিনিসগুলো আমার ভাইয়া তখন বিক্রি করত। এরকমভাবেই ছোটোবেলায় আমাদের পরিবারটা চলতেছিল। আমার ওই আম্মার জিনিসপত্র বিক্রি করতে গিয়ে আমার বড় ভাইয়া খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি, এবং মেজু ভাইয়ারও পড়াশোনার শক্তি বা মেধা শক্তি খুব বেশি একটা ভালো ছিল না। আমার মা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত যে আমার মা খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাবে। বিশেষ করে আমার মা আমাকে দ্বীনি লাইনে, ইসলামিক লাইনে পড়াশোনা করাবে। ছোটোবেলা থেকে আমাকে নিয়ে আমার মায়ের ছিল আকাশ কুসুম স্বপ্ন। এরকম স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু পরিবারে নুন আনতে পান্তা পুরায়। এরকম একটা পরিবারে আমার মতো একটা ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে আমার মা সত্যি অনেকটা হিমশিম খেয়ে যায়। ঠিকমতো আমাকে পড়াশোনা করাতে পারতো না। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, এবং আমিও একটা পর্যায়ে আমার ভাইয়ের সাথে আমার মায়ের ওই হাতের বানানো জিনিসগুলো বাজারে বিক্রি করতে যাইতাম। আমার মা যে শুধু হাতের বানানো জিনিস বিক্রি করতো তাও নয়, শীতকালে আমার মা রাস্তার পাশে পিঠা বানায়া পিঠা বিক্রি করতো। আবার অনেক সময় আমার মা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সামনে ঝালমুড়িও বিক্রি করতো। বিভিন্ন কাজের সাথে আমার মা জড়িত ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার মা তখন চিন্তা করতেছিল যে আমাকে কোথায় ভর্তি করাবে, আমাকে কোথায় ভর্তি করানো যায়। এরকম চিন্তাভাবনা করে আমাদের চট্টগ্রাম শহর, আমাদের ওই গ্রাম থেকে খুব দূরে একটা মাদ্রাসা, হাটহাজারির ওই দিকে একটা মাদ্রাসাতে আমার মা তখন কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলে ওইখানে আমাকে দিয়ে দিবে। ওইখানে দিয়ে দিলে সুবিধাটা হচ্ছে এইটা, আমি যখন ওইখানে পড়াশোনা করব, আমি বাসার বাইরে যাব না, মাদ্রাসার বাইরে যেতে হবে না, মাদ্রাসার ভিতরে পড়াশোনা হবে, এবং মাদ্রাসার মধ্যেই শিক্ষকরা আছে, বাবুর্চি আছে, রান্নাবান্না করবে, ওইখানেই খাবো এবং শিক্ষকদের কাছে পড়াশোনা করব। মাদ্রাসার বাইরে এক পাও যাওয়ার প্রয়োজন নয়, মাদ্রাসার ভিতরেই থাকবো। এরকমটা চিন্তাভাবনা করে আমার মা তখন, যদিও একটু বেশি টাকার প্রয়োজন, তারপর আমার মা আমাকে সেই মাদ্রাসায় ভর্তি করাই দিল।
ওই মাদ্রাসা আমাকে তখন ভর্তি করাই দিল। ভর্তি করাই দেওয়ার পরে আমার বড় ভাইয়া আর আমার মা মিলে আমাকে একদিন মাদ্রাসায় দিয়ে আসলো। তা আমার না মাদ্রাসায় পড়াশোনা করতে ভালো লাগতেছিল না। সারাক্ষণই মনটা খারাপ করে বসে থাকতাম, কান্নাকাটি করতাম। যে ভাইয়ের সাথে বাজারে বাজারে ঘুরতাম, মায়ের হাতের বানানো জিনিস বিক্রি করতাম, এরপরে ভাইয়ার আমি পেট পুরে ভাজা পোড়া খাইতাম। এই সব কিছু বাদ দিয়ে এখন আমাকে মাদ্রাসায় পড়াশোনা করা লাগতেছে। মাদ্রাসায় পড়াশোনা করতে আমার একদমই ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না। কিন্তু এরপরেও মা এবং বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে আমাদের গ্রামের অদূরের এই মাদ্রাসায় ভর্তি হতে হলো। যাই হোক, মাদ্রাসায় ভর্তি হলাম এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি তখন আমার মতো করে পড়াশোনা করতেছি। কিন্তু পড়াশোনার পাশাপাশি বেশিরভাগ সময় আমি মাদ্রাসা থেকে মোটামুটি খানিকটা দূরে কোনার মধ্যে একটা বট গাছ আছে আমাদের মাদ্রাসার ভিতরেই। ওই বট গাছের নিচে গিয়ে আমি বসে থাকতাম। মাদ্রাসার যে অন্য ছেলেরা আছে, আমি এদের কারোর সাথেই কথা বলতাম না। বেশিরভাগ সময় ওই বট গাছের নিচে গিয়ে চুপিসারে বসে থাকতাম এবং মন খারাপ করে থাকতাম। এরকম করে অনেকগুলো মাস কেটে গেল ওই মাদ্রাসায়। একদিন হঠাৎ করে আমাদের মাদ্রাসারই এক ছাত্র, যার নাম হচ্ছে ইব্রাহিম নামের একটা ছেলে, ও আমাকে একদিন বলে যে, কী ব্যাপার নাইমুল, তুমি সবসময় এরকম একা একা বসে থাকো কেন? সবসময় এরকম একা একা কেন বসে থাকো? তুমি মাদ্রাসার কারোর সাথে কথাও বলো না, কারোর সাথে মিশোও না। কেমন জানি তোমাকে দেখলে মনে হয় যে তোমার বুকের ভিতর অনেকটা কষ্ট জমা, তুমি অনেক বেশি কষ্টে আছো। আমাকে কি বলতে পারো যে তোমার কষ্টের কারণটা কি? আমি তখন বললাম যে, না ইব্রাহিম, তেমন কিছুই না। আমার মা খুব হতদরিদ্র ছিলেন, আমার বাবা তেমন কাজকাম করতো না। সবসময় বাবা মাকে অনেক মিস করি, তাদের কথা খুব মনে হয়, তাদের জন্য মন খারাপ লাগে। এই জন্যই এই বটগাছের নিচে এসে আব্বা আম্মার কথা মনে করি। আমার ওই বন্ধু ইব্রাহিম তখন আমাকে বলতেছে, এইভাবে এখানে বসে বসে আব্বা আম্মার কথা চিন্তা করে মন খারাপ করলে হবে? তোমাকে পড়াশোনা করে অনেক বড় একজন আলেম হতে হবে। তুমি যখন পড়াশোনা করে অনেক বড় আলেম হবা, তখন তুমি দেখবা যে তোমাদের পরিবারের সবাই তোমাকে আদর করবে এবং একদিন তোমার পরিবারের এই অভাব থেকে তোমার পরিবারকে তুমি মুক্ত করতে পারবে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। আমাদের মাদ্রাসায় এই ইব্রাহিম নামের ছেলেটাই বন্ধু হয়ে আমার পাশে দাঁড়ায়, আমার মন খারাপের সময় আমার সাথে থাকে এবং ও আমাকে অনেকটা আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে। মাদ্রাসার অন্য ছেলেগুলোর সাথে আমি খুব বেশি একটা মিশতাম না। বেশিরভাগ সময় আমার বন্ধু ইব্রাহিমের সাথেই মিশতাম, ওর সাথেই বিভিন্ন জায়গায় যাইতাম, ঘুরতাম ফিরতাম এবং আমার একমাত্র বন্ধু তখন ইব্রাহিমই ছিল। এরকম করে একদিন দুই দিন কাটতে কাটতে এই মাদ্রাসায় আমি প্রায় 1.5 বছরের মতো পড়াশোনা করি এবং 1.5 বছর পড়াশোনা করার পরে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এবং বড় হয়ে যাওয়ার পরে আমাদের পরিবারের একটা ছোট্ট ঘটনা আছে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার একেবারে ছোট যে বোনটা, আমার তো ছোট 2টা বোন আছে, বড়টার ছোটটা ওই সবসময় না কান্নাকাটি করে। ওই সবসময় মাথা ব্যথা বলে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। এখন কেন এত কান্নাকাটি করে এটা না বুঝি না। ওর সবসময় বলি, এরকম কান্নাকাটি করো না। মানে ও সবসময় মাথা ব্যথা, মানে এত পরিমাণে ওর মাথা ব্যথা যে মাথা ব্যথা থেকে ওরে কোনোভাবে আস্তার নেওয়া যায় না। আমার মা তখন বিভিন্ন হুজুরের কাছে নিয়ে যেত। ওই সময়ে আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। সে সময়তে আপনার ডাক্তারের চেয়েও মানুষ বেশি কবিরাজদেরকে বিশ্বাস করত এবং যে কোনো একটা কারো জ্বর হয়েছে এরপরও সোজা কবিরাজের বাড়িতেই নিয়ে যেত এবং কবিরাজ দিয়ে চিকিৎসা করাতেই মানুষ পছন্দ করত। এরপর দেখা গেল কি যে আমার বোনের ওই সমস্যাটা হওয়ার পরে আমার বোনকে আমার মা বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো কবিরাজে আমার মাকে ভালো করতে পারে না, আমার বোনকে ভালো করতে পারে না। আমার বোনের চিকিৎসা হয় না। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। অ্যান্ড একটা সময় হলো কি, আমি আর ইব্রাহিম একদিন বসে আছি ওই বট গাছের নিচে। বসে বসে আমরা দুজনে গল্প করতেছি। ওই সময়টাতে হঠাৎ করে আমার মা আমার বোনকে নিয়ে আসছে। মনে হয় মা এদিকে কোথাও আসছিল এবং মাদ্রাসার যে গার্ড ছিল ওনাকে দিয়ে আমাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি আর আমার বন্ধু ইব্রাহিম তখন দৌড়িয়ে আসলাম। আসার পরে দেখলাম আমার মা আর বোনকে। মাদ্রাসার সামনে একটা ছোট্ট দোকান ছিল, ওই দোকানের মধ্যে মা তখন বসলো। আমার বোনটা একটু পরে পরে মাথা এরকম করে নাড়াচাড়া করতেছে। আমার বোনের এই অবস্থা দেখার পরে ইব্রাহিম আমাকে বলল যে, নাইমুল, তোমার বোনের কি হয়েছে? এটা বলার পরে আমি বললাম, আমি তোমাকে বলি নাই মনে হয়, আমার এই বোনটার ছোটোবেলা থেকেই মাথাতে সমস্যা। ওর শুধু মাথা ব্যথা করে এবং অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গাকে নিয়ে গেছিল, কিন্তু কোনোভাবে ওর মাথা ব্যথা ভালো করা যায় না। ওর মাথা ব্যথা ভালো হয় না, সারাক্ষণই ওর শুধু মাথা ব্যথা করে। এইটা বলার পরে আমার বন্ধু ইব্রাহিম তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এইটা বলেই ইব্রাহিম তখন মাদ্রাসার ভিতরে গেল এবং মাদ্রাসার ভিতরে যাওয়ার পরে ইব্রাহিম একটু পরে আবার ফিরে আসলো। এসে
ছোট্ট একটা পাথর, যেটা ধরেন এইরকম হবে, কালো একটা পাথর। এই পাথরটা আমার মায়ের হাতে দিল। আমার মায়ের হাতে দিয়ে বলল, আন্টি এই পাথরটা যে কোনো একটা তাবিজের মধ্যে ভরে অন্তত 15 দিনের মতো ওনার মাথার মধ্যে দিয়ে রাখেন, মানে আপনার মেয়ের মাথার মধ্যে বেঁধে দিয়ে রাখবেন, আশা করি ভালো হবে। আমার মা তখন বলে, তুমি এত ছোট মানুষ, এই জিনিসটা কই পাইছো? আমার বন্ধু ইব্রাহিম তখন বলতেছে, আমারও না অনেক মাথা ব্যথা হতো একটা সময়। আমি মাথা ব্যথার জন্য পড়াশোনা করতে পারতাম না, কোরআন শরীফের দিকে তাকাতে পারতাম না। আমার বাবা একটা কবিরাজের কাছ থেকে এই পাথরটা এনে দেয় এবং এরপর থেকে আমার মাথায় আর কোনো সমস্যা নাই, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি। এই জন্য বললাম, এখন তো আমি ভালো হয়ে গেছি, তাই এটা আর আমার কাজে আসবে না। এই জিনিসটা আপনি যদি আপনার মেয়ের মাথায় দিয়ে দেন, তাহলে আমি আশা করি যে আমার বন্ধু নাইমুলের বোনের আর কোনো সমস্যা হবে না। এই কথাটা বলার পরে মা তখন পাথরটা নিয়ে গেল। ওই সময় তো আর ওই মোবাইলের ব্যবস্থা নাই যে আমি এরপরে আর মাকে ফোন করে জিজ্ঞেস করতে পারি নাই যে মা কী হয়েছে, আমার বোন ভালো আছে কিনা। প্রায় আপনার 1.5 মাস পরে মাদ্রাসা থেকে আমি বাড়িতে যাব। মাদ্রাসা থেকে বাড়িতে যাব, তা আমি আমার বন্ধু ইব্রাহিমরে বললাম, আমি তো বাড়িতে যাব, আমি তোর জন্য কি আনবো? ও আমার বলে, তুই যা খাবি তাই নিয়ে আসবি, আমি সেটাই খাবো। এই কথা বলে আমি তখন কি করলাম, আমাদের এলাকার এক কাকা আমাকে নিতে আসছে, উনি আমাকে মাঝে মাঝে নিয়ে যাইতো। এইদিকে উনি আবার ব্যবসার কাজে আসে, ওনার আবার ব্যবসা আছে, এদিকে ব্যবসার কাজে আসতো এবং আসার সময় আমাকে নিয়ে যেত, আবার মানে আসার সময় আমাকে নিয়ে আসতো, আবার অনেক সময় উনি ব্যবসার কাছ থেকে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যাইতো। ওই কাকা তখন আমার সাথে করে আমাদের বাড়িতে নিয়ে গেল। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই প্রথম আমি দেখলাম আমার ছোটো বোনটা অনেক বেশি দৌড়াচ্ছে, মানে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, অনেকটা ভালো। আমার বোনকে এইভাবে ভালো দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি মারে বললাম, কি ব্যাপার মা, ও তো অনেক ভালো হয়ে গেছে। আমার মা বলে, হ্যাঁ, ওর মাথায় যে সমস্যাটা ছিল এই সমস্যা পরিপূর্ণভাবে সমাধান হয়েছে। তোর যে একটা বন্ধু আছে, এই বন্ধু যে পাথরটা দিয়েছিল, ওই পাথরটা ওর মাথায় কয়েকদিন রাখার পরে ওর এখন আর মাথা ব্যথা হয় না। আমি শুনে খুব খুশি হলাম এবং এক রাত আমি বাড়িতে ছিলাম এবং পরের রাতে আমি আবার পরের দিন আমি আবারও ওই কাকার সাথে, কাকার ব্যবসার কাজে উনি আবারও আসবে, উনি আমাকে আবারও মাদ্রাসায় দিয়ে গেল। এবং মাদ্রাসায় দিলেও পরে আমি তখন ইব্রাহিমরে বললাম, বন্ধুরে আমার বোনের মাথা একদম ভালো হয়ে গেছে, তুই কী এমন জিনিস দিলি যেটা দেওয়ার পরে আমার বোনের মাথার মধ্যে আর কোনো সমস্যা রইল না, আমার বোনের মাথা এখন খুব ভালো হয়ে গেছে। ইব্রাহিম তখন হেসে হেসে বলল, তুই আল্লাহর কাছে প্রার্থনা কর, আল্লাহ ভালো করে দিবে। এরকমভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল, প্রায় আপনার 3 থেকে 4 মাসের মতো কেটে গেল। এবং 3-4 মাস পরে একদিন আমার মা আরেকটা মহিলা হঠাৎ করে আমার মাদ্রাসায় আসছে সকালবেলা আসার পরে মা বারবার ইব্রাহিমের দিকে তাকাচ্ছে, ইব্রাহিমের দিকে বারবার তাকাচ্ছে। এবং ওই মাদ্রাসায় কিন্তু অনেক ছাত্র আছে। সেই সময়টাতে ওই মাদ্রাসাটা আমাদের চট্টগ্রামের নাম করে একটা মাদ্রাসা ছিল এবং যতগুলো হাতে গোনা কয়েকটা ভালো মাদ্রাসা, বড় মাদ্রাসার মাঝে আমাদের ওই মাদ্রাসাটাও ছিল। একটা পর্যায়ে আমার মা তখন বারবার ইব্রাহিমের দিকে তাকাচ্ছে। এতবার যখন ইব্রাহিমের দিকে তাকাচ্ছে, আমি তখন মাকে বললাম যে, মা তুমি এতবার ইব্রাহিমের দিকে কেন তাকাচ্ছ? তুমি মনে হয় ইব্রাহিমকে নতুন দেখতেছ? আমার মা বলে, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, ইব্রাহিমকে বলে। ইব্রাহিম বলে, না আন্টি, আমি তো যাব না। আমার মা বলে, যাবো না কেন? চলো আমাদের বাড়িতে চলো, তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে একদিন থেকে আসবা, আজকে যাবা এই নাইমুলের সাথে, এরপরে একদিন থাকবা, এরপরের দিন আবার চলে এসো। আমার বন্ধু ইব্রাহিম বলে, না আমি যাব না, এবং ওরে আর নিয়ে যাওয়া গেল না। কিন্তু আমার মাকে দেখার পরে সেদিন ইব্রাহিম জানি কেমন মুখটা অনেক কালো করে ফেললো, কালো করে ফেললো এবং আমার মায়ের সাথে কথা বলতেছে, ওর ভিতরে কেমন জানি একটা টেনশন আমি খেয়াল করলাম যে ও সম্ভবত কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশন করতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত মা থাকার পরে মা আমারে বলতেছে যে, নাইমুল তুই চল, তোরে বাড়ি নিয়ে যাবো। আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে। তো মা যেহেতু আমাকে নিতে আসলো, আমি তখন বাড়িতে গেলাম। কেন হঠাৎ করে কী কারণে আমাকে আমার মা বাড়িতে নিয়ে আসলো, এটা কিন্তু আমি বুঝতে পারলাম না যে কেন নিয়ে আসছে। মা যেরকম করে আমাকে বললো, আমি সেরকম করে তখন মায়ের সাথে চলে আসছে বাড়িতে আসার পরে খেয়াল করে দেখলাম মা জানি কেমন একটা অস্থির ভাবে আছে, মানে একটা অস্থিরতা আমার মায়ের মধ্যে কাজ করতেছে। এরকম করতে করতে আসরের আজান দিয়ে দিল। আসরের পরে আমার মা আমারে বলতেছে যে, নাইমুল তোরে আমরা এক জায়গায় নিয়ে যাব, তুই আমার সাথে চল। আমি তখন বললাম যে, এক জায়গায় নিয়ে যাবা? তা এক জায়গায় কোথায় নিয়ে যাবা? মা আমাকে বলল, তুই আমার সাথে চল, গেলেই দেখবি। তা আমি বললাম যে, গেলেই দেখবো, তুমি কি আমারে বলতে পারো না যে তুমি কোন জায়গায় নিয়ে যাবা? মা আমারে বলে, বেশি কথা বলিস না, তোরে বলছি যাওয়ার জন্য, তুই আমার সাথে চল, আর আমার সাথে গেলেই দেখবি যে আমি তোরে কোথায় নিয়ে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, যেহেতু এরকম করে বলতেছো তাহলে চলো। এরপরে আমি আমার মায়ের সাথে আসরের নামাজের পরে রওনা দিলাম।
এই যেতে 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 এই প্রথম আমি চানমিয়া কবিরাজকে দেখলাম। আমার মা চানমিয়া কবিরাজের বাড়িতে আমাকে নিয়ে গেল। সেই বাড়িতে যাওয়ার পরে দেখলাম প্রচুর মানুষ একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এবং যাওয়ার পরে মা আমাকে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকছে পরে একটা মহিলা আমার মাকে লেবুর শরবত দিল। আমার মাকেও লেবুর শরবত দিল, আমাকেও দিল। আমরা দুজনেই তখন 2 গ্লাস লেবুর শরবত খাইলাম। মুহূর্তের মধ্যে মনে হয় চানমিয়া উড়ে আসছে। আসার পর আমারে বলতেছে, তোমার নাম কি নাইমুল? আমি বললাম, জি আমার নাম নাইমুল। পরে বলে, তুমি থাকো, আমি তোমার সাথে কথা বলবো, আমি আসতেছি। এই বলে প্রায় 15-20 মিনিট পরে উনি আবারও আসছে। আমার মাও বসা, আমিও বসা। উনি আমাকে বলে, বাবা আমার নাম হচ্ছে চানমিয়া কবিরাজ, তুমি আমার নাম শুনছো? আমি বলি, হ্যাঁ আমি আপনার নাম শুনেছি, অনেকের মুখে শুনেছি আপনি অনেক ভালো মানের একজন কবিরাজ। পরে তিনি আমাকে বলে, তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, ভালোবাসবো না কেন, আমি আপনাকে ভালোবাসি। বলে, আমাকে যে সালাম দিলে না? পরে আমি ওনাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমারে বলে, মাদ্রাসায় পড়াশোনা করতে তোমার কেমন লাগে? আমি বললাম, মাদ্রাসায় পড়াশোনা করতে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না। বলে, আচ্ছা তোমার সাথে যে তোমার একটা বন্ধু আছে নাম ইব্রাহিম, ওরে তুমি চিনো? আমি বলি, চিনবো না কেন, আজকে বহু বছর ধরে ইব্রাহিম আর আমি একই মাদ্রাসায় পড়াশোনা করি, ইব্রাহিম আমার খুব ভালো একটা বন্ধু। চানমিয়া তখন আমাকে বলতেছে, ইব্রাহিমের সাথে তোমার সম্পর্কটা কেমন? আমি বললাম, খুব গভীর সম্পর্ক, আমাকে অনেক ভালোবাসে, আমিও ইব্রাহিমকে অনেক ভালোবাসি। উনি তখন আমাকে বলে, তুমি কি কখনো ইব্রাহিমের বাবা মাকে দেখেছো? এই কথাটা যখন আমাকে বলে আমি একটু অবাক হয়ে যাই, কিরে আসলেই তো কথা সত্য। আজকে এতগুলো বছরে মাদ্রাসায় থাকতেছে, আমি কিন্তু কোনোদিনই ইব্রাহিমের বাবা মারে দেখি নাই। আমি বললাম, আমি তো কখনোই ইব্রাহিমের বাবা মাকে দেখি নাই। পরে বলে, কখনোই দেখো নাই? আমি বললাম, না আমি কখনোই ইব্রাহিমের বাবা মাকে দেখি নাই। পরে আমাকে বলে, কেন দেখো নাই? তোমার বাবা মাকে তো ইব্রাহিম দেখেছে, তাহলে তার বাবা মাকে তুমি কেন দেখলা না? আমি বললাম, ইব্রাহিম তো কোনোদিন ওর বাবা মাকে মাদ্রাসায় আনে নাই, আর ওর বাবা মা কখনো মাদ্রাসায় আসে নাই। পরে আমাকে বলে, তুমি কি একটা কাজ করতে পারবা? আমি বললাম, কি কাজ? বলে, তুমি ইব্রাহিমকে একদিন আমার এখানে নিয়ে আসতে পারবা? আমি বললাম যে বললে তো হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে, আমার আম্মা তো বলছে আমাদের বাড়িতে আসার জন্য, ও তো আসে নাই। তখনই চানমিয়ার পাশে বসে থাকা একটা লোক চানমিয়ারে বলতেছে যে না, আসবে না, এরকম করে বলে যে আসবে না বলার পরে চানমিয়া তখন আমাকে বলতেছে আর আমার মাকে বলতেছে, তোমরা আজকে আমাদের বাড়িতে মেহমানদারি করো, তোমরা আজকে আমাদের বাসার মেহমান, আমি কালকে তোমাদের সাথে মাদ্রাসায় যাব। এই কথাটা বলেই তিনি তখন করলো কি, একটা তাবিজ আমার বাম হাতে পরাই দিল। তো বাম হাতে তাবিজটা পরাই দেওয়ার পরে ওনার লোকজনকে বললো, তাদেরকে মেহমানের রুমে নিয়ে যাও, মানে মেহমানদের যে বাসা আছে ওইখানে নিয়ে যাও। পরে আমাদের একটা বিশাল রাজপ্রাসাদের মতো একটা ঘরে নিয়ে যাওয়া হলো, এবং এই ঘরটা এতটাই আলিশান ছিল যে এইরকম আলিশান ঘরে আমি এরপরে আর কখনোই আসি নাই, মানে এর আগে আমি আর কখনোই আসি নাই। পরে ওই ঘরটার মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বসছি, আমিও বসছি, আমার মাও বসছে। বসার পর আমি তখন মারে বলতেছি, মা এটা কি হইতেছে আমার সাথে, তুমি আমাকে এই চানমিয়া কবিরাজের বাড়িতে কেন নিয়ে আসছো? মা আমাকে বলে, আমি তোরে কেন নিয়ে আসছি এটা আমি তোরে বলবো। আমি বললাম, না তুমি আমাকে এখনই বলো, তুমি চানমিয়া কবিরাজের বাড়িতে আমাকে কেন নিয়ে আসলা, এবং চানমিয়া কবিরাজ আমার বন্ধু ইব্রাহিমরে কী করে চিনে, আর কেন তিনি আমাকে বললো ইব্রাহিমকে ওনার এখানে আনার জন্য? আমার মা তখন বলে, দেখ চানমিয়া কবিরাজ বেশ কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী বাড়িতে একটা রুগী দেখার জন্য গেছিল, এবং রুগী দেখে আসার সময় চানমিয়া কবিরাজ তো তোর বোনেরে চিনে, তোর বোনেরে তো অনেকবার চানমিয়া কবিরাজের কাছে নিয়ে গেছিলাম। আমি বললাম, হ্যাঁ। আমার মা বলে, তারপরে চানমিয়া কবিরাজ একজনের কাছে জিজ্ঞেস করলো যে এই মেয়েটার এখন কি অবস্থা? ওই লোকটা বললো, মেয়েটা তো ভালো হয়ে গেছে। এবং এইটা শোনার পরে চানমিয়া কবিরাজ তখন তোর বোনকে দেখার জন্য আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসার পর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিভাবে ভালো হলো। পরে আমি তোর কথা বললাম এবং তোর মাদ্রাসার ওই ইব্রাহিমের কথা বললাম। বলার পরে আমি ওই পাথরের কথা বললাম। আমি বললাম, তারপর? বলে, চানমিয়া ওই পাথরটা দেখতে চাইলো। আমি তাবিজটা এনে দিলাম, তাবিজটার ভিতরে ওই পাথরটা চানমিয়া তখন বের করলো। বের করে আমাকে বলল, এই পাথরটা কোনো নর্মাল পাথর না, এবং এই পাথরটা যে দিয়েছে সে কোনো নর্মাল মানুষ না। এই পাথরটা যে দিয়েছে সে একটা জিন। জিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ এই পাথরটা পাবে না, একমাত্র জিনের কাছে এই পাথরটা আছে, এবং এই পাথরটা শুধুমাত্র জিনেরাই দিতে পারে। এটা কে দিয়েছে? আমার মা বলে। আমি তখন ইব্রাহিমের কথা বলি, তখনই ওই চানমিয়া কবিরাজ বলে, ইব্রাহিম হচ্ছে একটা জিন। আমি মায়ের কথা শুনে তখন অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছি, কিরে আমার মা এগুলো আমারে কি বলে? যার সাথে আমি বছরের পর বছর মাদ্রাসায় পড়াশোনা করি, যে আমার ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে আমার এত পরাণের সম্পর্ক, ও নাকি জিন? এটা কি বিশ্বাস করা যায়? এটা বিশ্বাস করার মতো কথা? আমি তখন মায়ের মুখের দিকে তাকিয়ে হাসতেছি আর মাকে বলতেছি, ও মা, তুমি এসব পাগলের মতো কি উল্টাপাল্টা কথা বলতেছো?
আমার বন্ধু ইব্রাহিম জিন হতে যাবে কেন? ও তো আমার খুব ভালো একটা বন্ধু, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। ইব্রাহিমের সাথে আমার আত্মার সম্পর্ক, তুমি ইব্রাহিমকে জিন কেন বলতেছ? আমার মা বলে ইব্রাহিম আসলে এই জিন, ইব্রাহিম কোনো সাধারণ মানুষ নয়। আমি বললাম তারপর? আমার আম্মা বলে তারপরে এই সানমিয়া কবিরাজ আমাকে মাদ্রাসায় পাঠাইছে ইব্রাহিমকে আর তোকে আনার জন্য। আমি তো ইব্রাহিমকে আনতে পারি নাই, তাই আমি তোকে নিয়ে এই বাড়িতে আসছি। সানমিয়া কবিরাজ বলছে তিনি আমাকে অনেক টাকা দিবে, আমাকে অনেক টাকা দিবে। আমি বললাম কেন অনেক টাকা দিবে? বলে যদি চানমিয়াকে আমরা ইব্রাহিমের সাথে দেখা করাই দিতে পারি। আমি বললাম যে এটা কোনো কথা, উনি তো মাদ্রাসায় গেলেই ইব্রাহিমের সাথে দেখা করতে পারে। আমার মা বলে তাই তো বলছে কালকে যাবে। আমি বললাম কালকে উনি যাবে, আমাদের সাথে যাবে? আমার মা বলে হ্যাঁ আমাদের সাথেই যাবে। এই কথা বলার পরে রাতে আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হলো, এবং একেবারে এত দামি দামি খাবার আমি আমার জীবনেও খাই নাই। এই খাওয়া দাওয়া খেয়ে আমি তখন মার সাথে শুয়ে পড়লাম, এবং মার সাথে শুয়ে পড়ার পরে আমি ঘুমাইতে পারতেছি না। আমার শরীরটার মধ্যে মনে হয় কে জানি কেটে মানে লবণ মরিচ লাগিয়ে দিয়েছে। লবণ মরিচ লাগিয়ে দিলে শরীরটা যেরকম আপনার ব্যথা করে বা একটা অন্যরকম অবস্থা হয়, আমার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেল। আমি শরীরটা নাড়তে পারতেছি না, ডানে বামে ফিরতে পারতেছি না, মানে কেমন জানি শরীরটার ভিতরে প্রচণ্ড রকমের মনে হয় যেন শরীরটা পচে গেছে, এবং এরকম ব্যথা হইতেছে। সারাটা রাত আমি একটা ফোঁটাও ঘুমাইতে পারি নাই, এবং ফজরের সময় ঘুম ভাঙছে। আমি তখন মারে বললাম মা আমি নামাজে যাব। আমার মা বলে সানমিয়া কবিরাজ বলছে তুই নামাজ পড়লে ঘরের মধ্যেই পড়ার জন্য। পরে আমি উজু করে আসলাম, উজু করে এসে ঘরের মধ্যে নামাজ সারলাম। নামাজ সারার পরে সকাল 8টার মধ্যে আমাদের নাস্তা দেওয়া হলো। সকাল 8টার মধ্যে নাস্তা কমপ্লিট করলাম। নাস্তা কমপ্লিট করার পরেই চানমিয়া কবিরাজ তখন আমাদের ওই মেহমানদারি রুমে আসছে। এসে আমার মায়ের সাথে কথা বলতেছে, আপনাদের থাকা খাওয়ায় কোনো সমস্যা হয় নাই তো? আমার মা বলেছে না আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা ভালোই ছিলাম। আমার মাকে তখন চানমিয়া কবিরাজ বলল চলেন আপনার ছেলের মাদ্রাসায় যাব। এই কথা বলার পরে আমি আর মা মিলে তখন ওই মাদ্রাসায় রওনা দিলাম, এবং মাদ্রাসায় রওনা দেওয়ার পরে ওই মাদ্রাসায় আমরা তখন পৌঁছাই প্রায় দিনের 1:30 থেকে 2টার মতো বাজে। 1:30 থেকে 2টার মতো বাজে ওই মাদ্রাসায় গেলাম, এবং মাদ্রাসায় যাওয়ার পরে কবিরাজ চানমিয়া তখন মাদ্রাসায় গিয়েই আমাকে বলতেছে তোমার বন্ধু ইব্রাহিম কই? এবার আমি ইব্রাহিমরে খুঁজতেছি, মাদ্রাসার অন্য অন্য পোলাপানদের জিজ্ঞেস করতেছি ইব্রাহিম কই, ইব্রাহিমকে যে দেখতে পাচ্ছি না। ওই সময় জানতে পারি ইব্রাহিম আজকে সকালবেলায় বাড়িতে চলে গেছে, ইব্রাহিমের বাবা এসে ইব্রাহিমকে নিয়ে গেছে। আমি বললাম ইব্রাহিম বাড়িতে চলে গেছে? বলে হ্যাঁ। এই কথা বলার পরে মা তখন ওই যে মানে বাচ্চাদের যে একটা রুম আছে ওই রুমের ভিতরে মা বসছে, এবং মা ওইখানে বসার পরে তখন আমাকে নিয়ে ভিতরের দিকে ঢুকছে আপনার মানে কবিরাজের মানে সরি ওই মাদ্রাসার অফিস কক্ষে ঢুকলো চানমিয়া। চানমিয়া মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে আমাদের যে প্রধান শিক্ষকের কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চানমিয়া প্রধান শিক্ষকের সাথে কথা বলতেছে ইব্রাহিমের প্রসঙ্গে আর আমার প্রসঙ্গে, আমরা কেমন বা কতদিন ধরে এই সেই, এবং সব কিছু বলার পরে চানমিয়া ওই মাদ্রাসার আপনার শিক্ষককে বলতেছে আমি একটু ইব্রাহিমের ঠিকানা চাই, ইব্রাহিম যেখানে পড়াশোনা করে ওর একটু মানে ঠিকানা চাই। ঠিকানা বলার পরে তখন ওই আপনার ওই শিক্ষকগুলোকে চানমিয়াকে ঠিকানা দিল ইব্রাহিমের ফুল ঠিকানা। ইব্রাহিমের ফুল ঠিকানা এখান থেকে অনেক দূরে, মানে আমাদের ওই মাদ্রাসা থেকে অনেক দূরে। সেটা হচ্ছে আপনার নোয়াখালীর দিকে একটা জায়গা, নোয়াখালী বেগমগঞ্জের দিকে একটা জায়গা, ওইটাই হচ্ছে ইব্রাহিমের বাড়ি। তো ওই ঠিকানায় তখন আমি আমার মা আর চানমিয়া তখন রওনা দিলাম প্রায় বিকেলের দিকে। রওনা দেওয়ার পরে আমি বারবার মাকে বলতেছে মা আমরা ইব্রাহিমকে খোঁজার জন্য ইব্রাহিমের বাড়িতে কেন যেতে হবে, ইব্রাহিম তো মাদ্রাসায় আসবেই। তখন চানমিয়া আমার দিকে তাকিয়ে বলে ইব্রাহিম কখনোই মাদ্রাসায় আসবে না। আমি বললাম এটা আপনি কি বলেন, ইব্রাহিম কেন আসবে না? আমরা এত বছর ধরে একসাথে পড়াশোনা করি, ইব্রাহিম বুঝি আসবে না? বলে না আসবে না। এবং এর পরের দিন আমরা বেগমগঞ্জে গিয়ে পৌঁছাই, এবং বেগমগঞ্জ যাওয়ার পরে আমরা জানতে পারি যে ওই এলাকাতে এই ইব্রাহিম নামে বা ইব্রাহিমের পরিবার নামের কোনো মানুষ নেই। যে ঠিকানাটা আমাদেরকে দেওয়া হয়েছিল এই ঠিকানাটা মাদ্রাসা থেকে সম্পূর্ণ ভুয়া ঠিকানা। এই ঠিকানায় ইব্রাহিমও নাই, ইব্রাহিমের বাবাও নাই, ইব্রাহিমের কোনো ঠিকানাও নাই। চানমিয়া কবিরাজ তখন আমার মাকে বলে আমি যেটা ধারণা করেছিলাম সেটাই, আমার ধারণা সম্পূর্ণভাবে সত্য। এরপরে আমরা ওই নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তখন ফিরে আসি আবারও এই মাদ্রাসায়, এবং মাদ্রাসায় ফিরে আসার পরে মাদ্রাসার শিক্ষকদের সাথে তখন চানমিয়া সরাসরি কথা বলে আপনি যে ঠিকানা দিয়েছিলেন এই ঠিকানায় আমি গিয়েছি, এবং যাওয়ার পরে এই যে নাইমুলকে সাথে করে নিলাম, নাইমুলের মাকেও নিলাম, কিন্তু ওই ঠিকানায় যাওয়ার পরে আমরা ইব্রাহিম নামের কোনো ছেলেরে খুঁজে পাই নাই। ওখানে ইব্রাহিম নামের কোনো লোক থাকেই না।
আপনারা আমাকে যে ঠিকানা দিয়েছেন তাহলে কি এটা মিথ্যে? এরপরে ওই লোকটা বলতেছে, মানে আমাদের শিক্ষক বলতেছে যে না, ইব্রাহিমের পরিবার যেই ঠিকানা দিয়ে ইব্রাহিমকে ভর্তি করিয়েছিল আমরা তো আপনাকে সেই ঠিকানায় দিয়েছি, আমরা তো এর বাইরের কোনো ঠিকানা দিই নাই। এগুলো শোনার পরে কবিরাজ তখন ওই শিক্ষকের দিকে তাকিয়ে থেকে বলে যে দেখেন, আমার কাছে মনে হয় না যে এই ইব্রাহিম আর কখনো আপনাদের মাদ্রাসায় ফিরে আসবে। এই ছেলে এই মাদ্রাসায় আর কখনোই ফিরবে না। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই ইব্রাহিম ছেলেটা কোনো মানুষ না, এই ছেলেটা একটা জিন। এইটা বলা মাত্রই মাদ্রাসার সব শিক্ষকেরা তখন দাঁড়িয়ে গিয়ে ওই চানমিয়া কবিরাজরে বলতেছে, কি বলেন আপনি এটা? ওই জিন? বলে হ্যাঁ, এই ছেলেটা একটা জিন। এবং এরপরে বেরিয়ে এলো এই ইব্রাহিমের মূল কথাবার্তা। ইব্রাহিমে কখনোই কারোর সামনে খাওয়া দাওয়া করতো না, এবং অসুস্থ থাকলে ইব্রাহিম সবসময় একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে আটকিয়ে থাকতো। এবং অন্য ছেলেদের তুলনায় ইব্রাহিমের মেধা অনেকটা ভালো ছিল। ইব্রাহিম অনেক চালাক প্রকৃতির একটা ছেলে ছিল। এই জিনিসগুলো একে একে তখন শিক্ষকের মুখ থেকে বেরিয়ে আসে, এবং সমস্ত শিক্ষকরা তখন চানমিয়ার কথায় একমত হলো যে আসলেই ইব্রাহিম কোনো সাধারণ মানুষ না, ইব্রাহিম ছিল একটা জিন। ইব্রাহিম একটা জিন ছিল, এবং এইটার মধ্যেই সবাই তখন রাজি হলো। রাজি হওয়ার পরেই তখনই এই চানমিয়া সবাইকে বলে আবারও চলে আসলো। আসার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে, কিন্তু ইব্রাহিম আর আমাদের মাদ্রাসা আসে না। ইব্রাহিমের মাদ্রাসায় আসে না। ইব্রাহিম মাদ্রাসায় আসেই না। আমি ইব্রাহিমকে অনেক মিস করতাম। ওই বটগাছের নিচে গিয়ে বসে থাকতাম, ইব্রাহিমের কথা চিন্তা করতাম, কিন্তু ইব্রাহিমকে আমি আর দেখতামই না। এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার কাছে মনে হলো, আরে আমার হাতে তো একটা তাবিজ পরানো আছে। আমার হাতে তো ওই চানমিয়া কবিরাজ একটা তাবিজ পরাই দিছে নাকি, এই তাবিজটা থাকার কারণেই ইব্রাহিম আমার কাছে আসে না। এইটা মনে করে আমি তখন একদিন কি করলাম, আসরের নামাজের পরে এই তাবিজটা খুলে ফেললাম। বাম হাত থেকে আমি তখন তাবিজটা খুলে ফেলি, এবং তাবিজটা খুলে আমি তখন আপনার নামাজ কালাম পড়ি, এবং সেদিন রাতেই আমি ইব্রাহিমকে স্বপ্নে দেখি। স্বপ্নে এসে ইব্রাহিম আমার উপরে খুব রেখে যায়, মানে খুব রাগান্বিত আমার সাথে স্বপ্নে। আমি তখন ইব্রাহিমরে বললাম, তুমি আমার সাথে তো রাগ করতেছো কেন? ইব্রাহিম আমাকে বলে, আমি এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, এবং আমার ইচ্ছা ছিল এই মাদ্রাসা থেকে আমি আমার পড়াশোনা শেষ করব, কিন্তু তোমার জন্য আমি করতে পারলাম না। তুমি আমার গোপনীয়তা সবার কাছে প্রকাশ করে দিয়েছো। আমি তখন ওরে বলতেছি যে দেখো, আমার কাছে এখনও মনে হয় না যে তুমি জিন, আমার কাছে মনে হয় তুমি একটা মানুষ, আমি তোমার সাথে দেখা করতে চাই। ও আমাকে বলে, সময় হলে আমি তোমার সাথে দেখা করব, তুমি আমার সাথে দেখা করতে হবে না। তবে আমি যে তোমাকে স্বপ্নে এসে তোমার সাথে কথা বলেছি, এটাও কিন্তু তুমি ওই চানমিয়া কবিরাজ বা তোমার মা কারো কাছে বলবা না। আমি বললাম ঠিক আছে, আমি এই কথা কাউকেই বলবো না, তোমার সাথে যে আমার স্বপ্নে দেখা হয়েছে বা কথা হয়েছে। এরপরে মাঝে মাঝে ইব্রাহিম আমার স্বপ্নে এসে আমার সাথে কথাবার্তা বলতো, এবং বিভিন্ন কথাবার্তা ও আমার সাথে শেয়ার করতো। ও আমার সাথে তখন স্বপ্নে এমন কোনো দিন ছিল না যে ও আসতো না, প্রতিটা রাতেই স্বপ্নে আসতো, দেখা করতো, কথা বলতো, এবং আমার ভিতরে না কোনো ভয় কাজ করতো না। মানে আমি তো জেনে গেছি ও একটা জিন, এরপরও ভিতরে কোনো ভয় কাজ করে না। এরকম করতে করতে একদিন ইব্রাহিমরে আমি বলি, ইব্রাহিম, আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করে, আমি তোমার সাথে দেখা করব, এইভাবে আমাদের কথাবার্তা বলতে আমার ভালো লাগে না। এগুলো বলার পরে ইব্রাহিম তখন আমাকে বলো, সমস্যা নাই, আমি যদি এই মাদ্রাসায় পড়াশোনা করি না, এখন তো আমি আর এই মাদ্রাসায় সবার সামনে আসতে পারবো না, তুমি রাতের বেলায় আমার সাথে ওই বটগাছের নিচে এসে দেখা করো। এইটা বলার পরে ওই দিন রাতের বেলায় ঘুম ভেঙে যাওয়ার পরে আমি বটগাছের নিচে যাই, এবং যাওয়ার পরে এই প্রথম আমি আমার বন্ধু ইব্রাহিমকে এক ভয়ঙ্কর রূপে দেখতে পাই। আমি ওই রূপের বর্ণনা দেব না, শুধু এটুকুনি বলবো যে যেই রূপ নিয়ে ও আমার কাছে আসছে, এই রূপে অন্য কোনো মানুষ দেখলে অজ্ঞান হয়ে যেত, কিন্তু আমি জ্ঞান হারাই নাই। ইব্রাহিমরে আমি বললাম, তুমি এরকম রূপ নিয়ে আমার কাছে কেন আসছো? ইব্রাহিম আমাকে প্রতি উত্তরে বলল, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি ভয় পাও কিনা, তোমার ভয় লাগে কিনা। আমি তখন বললাম যে তুমি আমার বন্ধু, আমরা আজকে বহু বছর ধরে একসাথেই মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের দুজনার মাঝে অনেক মধুর সম্পর্ক, তাহলে আমি ভয় কেন পাবো? তোমাকে নিয়ে আমি একদমই ভয় পাই না, তুমি আমার ঘনিষ্ঠ একটা বন্ধু, তোমার মাঝে আমার কোনো ভয় কাজ করে না। এই কথা বলে ইব্রাহিম অনেকটা খুশি হলো, এবং আমাকে বলল, আসলেই সত্যি তুমি আমার খুব ভালো একটা বন্ধু, কিন্তু তুমি এই কাজগুলো কেন করলা? আমি তখন বললাম, দেখো, আমি তো এগুলো ইচ্ছে করে করি নাই, এই যা কিছু করেছে আমার মা করেছে। আমার বন্ধু ইব্রাহিম তখন আমাকে বলল, ওই চানমিয়া কবিরাজ ভালো কোনো লোক না, ওই চানমিয়া কবিরাজ যথেষ্ট খারাপ একজন কবিরাজ, অনেক খারাপ একজন তান্ত্রিক। এই চানমিয়া কবিরাজ তাদের বংশের অনেককেই খুঁজতেছে, মানে
এই যে ইব্রাহিমদের যে জিনেদের যে বংশ আছে ওই বংশের মানুষদেরকে খুঁজতেছে। ওই বংশের যে কোনো একটা জিনকে যদি ওই চাঁদ মিয়া কবিরাজ বন্দি করতে পারে তাহলে তাদের বংশের সমস্ত জিনদেরকে চাঁদ মিয়া কবিরাজ চাঁদ মিয়া কবিরাজ তার মতো করে ব্যবহার করতে পারবে। এই জন্য ওই চাঁদ মিয়া কবিরাজ তাকে ধরার জন্য চেষ্টা করে। আমার বন্ধু ইব্রাহিম তখন আমাকে বলে, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা আর কারো কাছে বলবো না, তোমার সাথে আমার দেখা হলে কথা হলে। এরকম করে একদিন দুই দিন প্রায় 4 বৎসরের মতো আমি মাদ্রাসায় পড়াশোনা করি এবং প্রতিনিয়তই প্রতিটা রাতেই এই ইব্রাহিম আমার কাছে আসতো চাইতো, আমরা গল্প গুজব করতাম একসাথে বটগাছের নিচে, কখনো বিকেলবেলা, কখনো সন্ধ্যায়, কখনো রাতে আমরা গল্প করতাম। তবে ইব্রাহিমকে শুধুমাত্র আমি দেখতাম, এছাড়া ইব্রাহিমকে কেউ দেখতে পেত না। এরকম করতে করতে মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে করে সবার কানে কানে এই জিনিসটা ছড়ায় যাচ্ছিল যে আমি অদৃশ্য কারোর সাথে কথা বলি, অদৃশ্য কেউ এসে আমার সাথে দেখা করে। এবং এই জিনিসগুলো যখন আস্তে আস্তে করে সবার কানে কানে ছড়ায় যাচ্ছিল এবং এই কথাগুলো একটা পর্যায়ে আমার পরিবারের কানেও চলে যায়। আমি যখন ছুটিতে বাড়িতে যাইতাম, মাদ্রাসার ছুটি হলে পরে আমার মা আমাকে বলতো যে তোর কি ওই জিনের সাথে এখনও দেখা হয়, ওই জিন কি তোর সাথে দেখা করে? আমি বলতাম না মা, ইব্রাহিমের সাথে আমার দেখা হয় না। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, ইব্রাহিমের একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল। ঘনিষ্ঠ বন্ধু বলতে কি, ইব্রাহিম যখন আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতো, আমাদের মাদ্রাসায় থাকতো, ওই সময় মাদ্রাসার সামনেই একটা পাগল বসে থাকতো। এই পাগলটার নাম হচ্ছে নেওয়াজ পাগলা। ইব্রাহিম সবসময় নেওয়াজ পাগলাকে খাওয়াইতো, মানে মাদ্রাসা থেকে খাবার নিয়ে ওই নেওয়াজ পাগলাকে দিত। এবং আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, এই নেওয়াজ পাগলা কি, তুমি ওর এত আদর করো কেন? ওই ইব্রাহিম আমারে বলতো এই নেওয়াজ পাগলা হচ্ছে আমার ওস্তাদ, আমাকে এটা বলে। আমি বলতাম যে আরে এটা তো একটা পাগল, সবসময় এখানে বসে পাগলামি করে, লাঠি দিয়ে মানুষকে তাড়া করে, মানুষকে পিটায়, এই লোকটা কিভাবে তোমার ওস্তাদ হতে পারে? ইব্রাহিম তখন হাসি দিয়ে বলে উনিই আমার ওস্তাদ, তিনি আমার গুরু। তো ওই নেওয়াজ পাগলাকেও আমি মাঝে মাঝে দেখতাম মাদ্রাসার সামনে বসে আছে। আমি নেওয়াজ পাগলাকে মাঝে মাঝে বলতাম ইব্রাহিমের সাথে দেখা হয়? নেওয়াজ পাগলা বলে হ্যাঁ দেখা হয়। আমি বলি ইব্রাহিম এখন আপনারা খাবার দেয়? নেওয়াজ পাগলা বলে হ্যাঁ, ইব্রাহিম আমাকে এখনও খাবার দেয়। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে এবং বাড়িতে গেলে পরে সবসময় আমার মা আমাকে একটা প্রশ্নই করে। এরই মাঝে বেশ কয়েকবার আমার মা আমাকে চাঁদ মিয়া কবিরাজের কাছে নিয়ে যায়। চাঁদ মিয়া কবিরাজ আমাকে অনেক ধমক দিয়ে জিজ্ঞাসা করে সত্যি করে বলো ইব্রাহিমের সাথে তোমার দেখা হয়? ইব্রাহিম তোমার কাছে আসে? ইব্রাহিমের সাথে তুমি কথা বলো? আমাকে সব সময় নিয়ে জিনিসগুলো জিজ্ঞেস করতো, কিন্তু আমি কখনোই চাঁদ মিয়া কবিরাজের কাছে সত্য কথা স্বীকার করতাম না। আমি কোনো সময় বলতাম না যে ইব্রাহিম আমার কাছে আসে, ইব্রাহিমের সাথে আমার বন্ধুত্ব আছে বা এটা ওইটা, আমি কখনোই বলতাম না। আমি সবসময় চাঁদ মিয়া কবিরাজের কাছ থেকে কথা লুকিয়ে রাখতাম, ওনার কাছে সত্যতা স্বীকার করতাম না এবং সত্য কথা আমি ওনার কাছে বলতাম না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতে কাটতে একটা সময় চাঁদ মিয়া কবিরাজে করলো কি, আমার মারে বলতেছে তোমার ছেলের সাথে মনে হয় একটা খারাপ জিনের সাক্ষাৎ হয় মাঝে মাঝে, তোমার ছেলেকে একটা তাবিজ পরায় দাও। এরপর আমার মা বাবাকে আবার তাবিজটা পরাই দিল। এইটা কি কোনো চালাকি নাকি আমি জানি না, এখনকার ঘটনা যেটা বলবো। এর কয়েকদিন পরে হলো কি, আমাকে তাবিজটা পরাই দিল, আমি তাবিজ খুলে ফেলছে, তাবিজ কিন্তু শরীরে রাখি নাই। এর কয়েকদিন পরেই মানে আমার যে ছোটো বোন আছে, আমার ছোটো বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এবং মারাত্মকভাবে অসুস্থ, নিঃশ্বাস টানতে পারে না। আমার যে বোনের মাথায় সমস্যা ছিল, আমার বন্ধু ইব্রাহিম যাকে ওষুধ মানে আপনার পাথর দিয়ে চিকিৎসা করেছিল, আমার ওই বোনের অনেক সমস্যা দেখা দিল। অনেক সমস্যা দেখা দেওয়ার পরে চাঁদ মিয়া কবিরাজ তখন করলো কি, সবাইরে বলতেছে, আমার মাকে বলতেছে, আমাদেরকে বলতেছে আমাদের পরিবারের উপরে একটা খারাপ জিনের আসল করেছে, মানে একটা খারাপ জিন এসেছে। এই কথা বলে চাঁদ মিয়া কবিরাজ তখন আমাদের পরিবারের সবার হাতের মধ্যে তাবিজ পরাই দিল, আমাকে, আমার ছোটো বোনকে, আমার বড় ভাইকে, ওইটার বড়টাকে, এবং ওইটার বড়টা বিয়ে করছে, ভাবির হাতে পর্যন্ত উনি এই তাবিজটা পরাই দিল, মানে সবার হাতে তাবিজ পরাই দিছে। এবং তাবিজ পরাই দিয়ে বলতেছে যে আপনাদের পরিবারে একটা খারাপ জিনের আসর আছে, ওই জিনটা আপনাদের পরিবারকে মেরে ফেলবে। ওই সময় কিন্তু আমার পড়াশোনা শেষ, মাদ্রাসা থেকে আমার পড়াশোনা শেষ, আমি কোরআনে হাফেজ হয়ে যাই। এরপর আমি পরিপূর্ণভাবে বাড়িতে চলে যাই, মানে আমি হাফিজই শেষ করে ফেলি। তো আমি কোনো শিক্ষকতা করি না, কোথাও মানে এখনও চাকরিতে জয়েন করি না, কারণ আমি ছোট দেখতে অনেকটা। এই জন্য এখানে সেখানে মাঝে মাঝে যখন আপনার কোরআন খতম হইতো, তখন আমাকে দাওয়াত দিলে আমি বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন খতম করে আসতাম, কিন্তু ওইভাবে কোথাও কোনো মানে একটানা কোথাও চাকরি করি না। এরকম করে বাড়িতে পড়ে আসছি, তখন আমি তাবিজ ব্যবহার করতেছি। আমার মা সবসময় আমাকে দেখে তাবিজ আছে কিনা, এবং ওই তাবিজটা পড়ার পরে আমার ওই বোনের সাথে কিন্তু মানে আমার ওই বন্ধুর সাথে আর আমার দেখা হতো না, ইব্রাহিমের সাথে।
তাবিজটা থাকার কারণে না কি আমি জানি না। আর সেই সময়টাতে আমি এমনিতেই খুব টেনশানে ছিলাম আমার বোনকে নিয়ে। প্রতি রাতেই চিৎকার পড়ে, এই এই আমার বোন মারা গেল, ওই নিঃশ্বাস আটকায় যাচ্ছে, মারা যাচ্ছে, এরকম করে প্রতি রাতেই এই জিনিসটা হতো। মানে ওর চিৎকার চেঁচামেচি হতো, আর সবাই মিলে দৌড়ে আসতাম ওর চিকিৎসা করার জন্য। সবাই মিলে আমরা ওর কাছে আসতাম, দোয়া পড়তাম, সবাই দোয়া পড়তো, আমি মানে দোয়া পড়ে ফু দিতাম। তো ইব্রাহিমের সাথে আমার আর দেখা হতো না, ইব্রাহিমের সাথে দেখাও হতো না, এবং ইব্রাহিমের সাথে আমার আর কোনো কথাও হতো না। আমি এই বাড়ির মধ্যে পড়ে আছি, আমার বোনের সেবা যত্ন করতেছি, আমার বোনের সাথে থাকতেছি, প্রায় 15-20 দিনের মতো কেটে যায়। আমার টোটালি ইব্রাহিমের সাথে আর কোনো কথা নাই। আর আমি জানি যে আমার শরীরে এই জিনিসটা থাকার কারণে ইব্রাহিম হয়তো আমার কাছে আসতে পারে না। এরকম করে 15-20 দিন পরে একদিন হলো কি, আমার বোনটা এরকম শোয়া অবস্থার মধ্যে মানে শুয়ে আছে, রাত তখন প্রায় অনেক 2টার মতো বাজে। ওই হঠাৎ করে সবার কাছে দোয়া চাইতে শুরু করছে, আমার মায়ের কাছে, আমার বাবার কাছে, আমার দাদির কাছে, আমার ভাইদের কাছে, আমার বড় বোনের কাছে, সবার কাছে দোয়া চাইতেছে যে আমাকে মাফ করে দেন, আমি মরে যাব, আমার নিঃশ্বাস চলে যাচ্ছে, আমি আজরাইলকে দেখতে পাচ্ছি, এরকম কথা বলে। এই কথাগুলো বলার পরে আমার তখন মনে হলো যে আমার বোনটা মনে হয় আসলেই মারা যাবে। হঠাৎ করে আমার ভিতর তখন ইব্রাহিমের প্রতি একটা বিশ্বাস চলে আসছে, ইব্রাহিমের প্রতি একটা বিশ্বাস চলে আসছে। আসার পরে আমার কাছে মনে হলো যে একমাত্র ইব্রাহিম আমার বোনকে বাঁচাতে পারে। মানে এতদিন পর্যন্ত কেন ইব্রাহিমের প্রতি আমার এই বিশ্বাসটা আসে নাই এটা আমি জানি না, কিন্তু এখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ইব্রাহিম হয়তো আমার বোনকে বাঁচাতে পারে। এই বলে আমি তখন আমার তাবিজটা খুলে ফেললাম। তাবিজটা খুলে আমি বললাম যে আপনাদের সবার হাতে যে তাবিজটা আছে এই তাবিজটা খুলে ফেলেন, তাবিজটা খুলে বাইরে ফেলে দেন, তাবিজটা খুলে বাইরে ফেলে দেন, এই তাবিজটা থাকলে মনে হয় আমার বোন মারা যাবে। এই কথাটা বলা মাত্রই সাথে সাথে আমার মাও তখন আমার সাথে সুর মিলাইলো। আমার মাও বলতেছে, হ্যাঁ আপনারা সবাই তাবিজ খুলে ফেলেন, এই সবাই হাতের তাবিজ খুলে ফেলেন। আমার বোন, আমার ভাইরে সবাইরে বলতেছে হাতের তাবিজ খুলে ফেলার জন্য। আমরা সবাই তখন হাতের তাবিজটা খুলে ফেললাম। হাতে তাবিজটা খুলে তাবিজটা তখন আমরা বাইরে ফেলে দিলাম, মানে বাইরে ছিটকে ফেলে দিলাম। এই তাবিজটা খোলার কয়েক মিনিটের মাথায়, আল্লাহ সাক্ষী, কয়েকটা মিনিটের মাথায় আমি ইব্রাহিমকে দেখতে পেলাম। জাস্ট কয়েক মিনিটের মধ্যে ইব্রাহিম তখন আসছে। এসে আমি ইব্রাহিমকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। ইব্রাহিমকে আমি শুধু দেখতে পাচ্ছি, আমি জানি না বাকিরা দেখতে পাচ্ছে কিনা বা বাকিদের চোখে ইব্রাহিম পড়ছে কিনা। আমার চোখে ইব্রাহিম তখন পড়লো। আসার পরেই এই ইব্রাহিম তখন আমার পাশে বসেই আমার বোনের হাতটা ধরে শুধুমাত্র এমনি উপরে উঠাইয়া আমার বোনের হাতের এইভাবে জানি কি পরে একটা দোয়া পড়তেছে। আমি তখন আমার মায়ের বলতেছি, মা ইব্রাহিম আসছে, ইনশাল্লাহ আমার বোন ভালো হয়ে যাবে। এই কথা বলা মাত্রই আমার মা তখন করলো কি, এক বোতল পানি, মানে পানির বোতলের মুখটা খোলা, এইরকম একটা বোতল পানি হঠাৎ করে আমার মা এই পুরা ঘরে ছিটানো শুরু করছে। এবং ঘরে যখন ছিটানো শুরু করছে আমি হঠাৎ করে দেখলাম যে ইব্রাহিমের গায়ে আগুন ধরে গেছে, ওর গায়ে আগুন ধরে গেছে। আমি বললাম, মা তুমি এটা কী করতেছো? ইব্রাহিমের গায়ে তো আগুন ধরে গেছে। এবং আগুন ধরে আমি দেখছি যে ইব্রাহিম পুড়ে যাইতেছে। আমি তখন মায়েরে বলতেছি, মা ইব্রাহিম তো পুড়ে যাচ্ছে। এই ঘরে আমার মানে অন্য ভাইরা আছে, আমার বোন আছে, বা সবাই আছে আমাদের পরিবারের, এরা কেউ ইব্রাহিমকে দেখতে পাচ্ছে না। এরা বলে আমরা তো দেখতে পাচ্ছি না, কোথায় আগুন লাগছে, কার গায়ে আগুন লাগছে, কিন্তু আমি দেখতেছি ইব্রাহিম পুড়ে যাইতেছে। আমি তখন বাইরে গেছে পানি আনার জন্য, ওর গায়ে পানি দিব, বাইরে থেকে পানি নিয়ে এসে ভিতরে এসে দেখি ইব্রাহিম আর নাই। কিন্তু আমার মা যে পানির বোতলটার অর্ধেক পর্যন্ত এই ঘরে ছিটাইছে, বাকি অর্ধেক পানি আমার মা এইভাবে মুখ দিয়ে ঢেকে ধরে আছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে পানিটার ভিতরে ধোঁয়া উঠতেছে, মনে হয় পানিটা গরম। আমি মারে বললাম, মা পানিটার ভিতরে এরকম গরম দেখাচ্ছে কেন, এটা কি? আমার মা আমারে বলে, তোর ইব্রাহিম চলে গেছে। আমি বললাম, ইব্রাহিম চলে গেছে? আমি তখন ইব্রাহিমকে ডাকতেছি, না ইব্রাহিম আর নাই। মা তখন এখান থেকে বেরিয়ে গেল। কথাটা খেয়াল করে শুনবেন, মা তখন এই রুম থেকে বেরিয়ে গেল। আমি তখন এই বোন নিয়ে পড়ে আসি। এরপরে আমার বোন পরে ভালো, মানে ইব্রাহিম এসে আমার বোনের হাতে ধরছে, আমার বোন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এখন আমার বোন যখন ভালো হয়ে গেছে, আমি তখন মায়েরে বলতেছি, যে আমার দাদিরে বলতেছি, সবাইরে বলতেছি, আমার বোন যে ভালো হয়ে গেল, হঠাৎ করে আমার বোন ভালো হয়ে গেল, ইব্রাহিম মনে আমার বোনের চিকিৎসা করছে। এরকম করে আমি তখন পড়ে আছি। সকালবেলা যখন আমরা ঘুমিয়ে গেছি সবাই, তো যেহেতু সাধারণত সারা রাত জেগেছিলাম, সকালে একটু লেট করেই ঘুম থেকে উঠছি। অনেকটা লেটে ঘুম থেকে উঠে দেখি আমার বড় ভাইয়া কাজ করতেছে, ভাবিও কাজ করে। আমি তখন ভাইয়া ভাবিরে জিজ্ঞেস করলাম, মা কই? ভাইয়া ভাবি বলতেছে, মা চানমিয়া কবিরাজের বাড়িতে গেছে। আমি বললাম, মা চানমিয়া কবিরাজের বাড়িতে কেন গেল হঠাৎ করে, কি কারণে? আমার ভাইয়া বলে, আমি তো জানি না। এবার আমি হাঁটতে হাঁটতে চানমিয়া কবিরাজের বাড়ির ওইদিকে যাচ্ছিলাম, এমন সময় দেখি আমার মা ওই দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে। মার এই অবস্থায় দেখার পরে আমি, কিরে মা এখান থেকে হেঁটে হেঁটে আসতেছে কেন? মা হাইটে হেঁটে আসতেছে, ওই বাড়ি থেকে মা হাইটে হেঁটে আসতেছে। আর মাকে দেখে বললাম, তুমি কই গেছিলা? মা আমার বলে, চানমিয়া কবিরাজের বাড়ি। আমি বললাম, কেন গেছিলা? মা বলে, তোরে পরে বলবো। মানে দেখে মনে হচ্ছে মা অনেকটা খুশি মনে হেঁটে হেঁটে আসতেছে। এবং আসার পরে বাড়ি পর্যন্ত আসছে, ঘরে আসছে। আসার পরে আমি বললাম, তুমি কই গেছিলা, কেন গিয়েছিলা? মা আমাকে বলে, আমি তো বললাম তোরে পরে বলবো, তুই এরকম করতেছিস কেন? একটু ধমক দিয়ে আমার সাথে কথা বললো।
যখন ধমক দিল আমি তখন চুপ হয়ে গেলাম যে ঠিক আছে, মা যেহেতু ধমক দিছে সম্ভবত মা অন্য কোনো কারণে বা অন্য কোনো কাজে গেছে, মানে ঠিক হয়ে যাবে এরকমটাই মনে করলাম। তো আমি আর মায়ের সাথে কথা বাড়াইলাম না। এরকম করে এরপরে আর আমার বন্ধু ইব্রাহিমের সাথে আর আমার দেখা নাই। তখন তো আমি তাবিজটা খুলে ফেললাম। তাবিজ খুলে ফেলার পরেও আমি আর ইব্রাহিমকে দেখতে পাচ্ছি না। এরকম করে একদিন 2 দিন মা প্রতিদিনে চানমিয়া কবিরাজের বাড়ি যাচ্ছে, চানমিয়া কবিরাজের বাড়ি থেকে আসতেছে। আর এরই মাঝে আমার ছোটো বোন অনেক ভালো হয়ে গেছে। যে বলছে সবাই মরে যাবে, মুখ দিয়ে রক্ত বেরোতো, লালা বেরোতো, অনেক খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো, এই বোন আমার দেখে ভালো হয়ে গেছে, এই বোন আমার সুস্থ হয়ে গেছে, সবার সাথে কথা বলে, হাঁটাচলা করে, একেবারে সুস্থ সবল একটা মানুষ। মাকে তখন জিজ্ঞেস করলাম যে তুমি বারবার চানমিয়া কবিরাজের বাড়িতে কেন যাও? এভাবে প্রায় দীর্ঘ 2 মাস কেটে গেল, কিন্তু 2 মাসেও আমার বন্ধু ইব্রাহিমের সাথে আমার একটা সেকেন্ডের জন্য আর দেখা হলো না। 2 মাস পর আমি মাকে বললাম, মা কি হয়েছে, আমার কাছে সত্যি কথা বলবা, তুমি কেন চানমিয়া কবিরাজের বাড়িতে যাও? অ্যান্ড তখন আমি আমার মায়ের মুখে যে কথাগুলো শুনি, এগুলো শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। আমার মা আমাকে বলে, বাবারে আমি তো চানমিয়া কবিরাজের কথা শুনে, তোর চানমিয়া নানার কথা শুনে মনে হয় একটা অন্যায় করে ফেলেছি। আমি বললাম, অন্যায়? কী অন্যায় করেছে আমার কাছে বলো তো? আমার মা বলে, আমি তো তোর বন্ধু ইব্রাহিমকে বোতলে বন্দি করে চানমিয়ার হাতে তুলে দিছি। আমি বললাম, মা এটা তুমি কী ধরনের কথা বলছো? তুমি ইব্রাহিমকে কিভাবে বোতলে বন্দি করলা? আমার মা বলে, তোর নানা আমারে, মানে তোর এই চানমিয়া আমারে পানি দিছিল, আমারে বলল যদি কোনো দিন তোমার মেয়ে অসুস্থ হবে এবং তোমার মেয়ে অসুস্থ হওয়ার পরে তোমার ছেলে কিন্তু দমে দমে ইব্রাহিমকে ডাকবে। যদি কোনোভাবে ইব্রাহিম আসে তাহলে ইব্রাহিম আসলে পরে তোমার ছেলে কিন্তু বলবে ইব্রাহিম আসছে, আর তোমার ছেলে বলা মাত্রই তুমি ওই পানিটা তখন যে ঘরের মধ্যে তোমার ছেলের আশেপাশে ছিটাই দিবা। ইব্রাহিমকে যদি নাও দেখো তোমার ছেলের আশেপাশে ছিটাই দিবা, এবং ছিটাই দিলে পরে এরপরে অর্ধেক পর্যন্ত ছিটাবা, বাকি অর্ধেক পানি থাকা অবস্থায় তুমি যখন দেখবা যে পানিটা গরম হয়ে গেছে, তোমার কাছে বোতলটা গরম মনে হচ্ছে, তখন তুমি বোতলের মুখে হাত দিয়ে দিবা এবং বোতলের মুখটা কাঠ দিয়ে বন্ধ করে দিবা। এরপরে তুমি এই বোতলটা আমার কাছে নিয়ে আইসো, পানিটা আমার কাছে নিয়ে আইসো, আমি তোমার স্বর্ণের মোহর দিব, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমি তোমাদেরকে একটা স্বর্ণের কলসি দিব। এবং স্বর্ণের কলসির কথা বলে চানমিয়া আমার কাছ থেকে এটা নিয়ে গেল। কিন্তু এখন তো চানমিয়ার কাছে আমি গেলে চানমিয়া আমাকে কোনো মূল্যায়ন করে না, আমার কোনো দাম দেয় না। আমি বললাম, মা তুমি এটা কী বললা? তার মানে তুমি ইব্রাহিমকে বোতলে বন্দি করে চানমিয়ার হাতে তুলে দিছো? আমার মা বলে, আমি তো বুঝতে পারি নাই। আমি বললাম, মা তুমি এটা কী করলা? যে ইব্রাহিম আমাকে এত সাহায্য করলো, আমাদের পাশে আসলো, আজ আমার বোনের বিপদের দিনে ইব্রাহিম আমার বোনকে সুস্থ করার জন্য আসমান থেকে ছুটে আসলো, আর তুমি সেই ইব্রাহিমকে আমার চানমিয়ার হাতে বন্দি করাই দিলা? আমার মা তখন বলে, বাবারে আমি তো বুঝতে পারি নাই, এখন কি করা যায়? আমি বললাম, কি করা যায় মানে যে করেই হোক চানমিয়ার হাত থেকে এই ইব্রাহিমকে বাঁচাতে হবে। আমি সেদিনে চানমিয়ার বাড়িতে গেলাম, কিন্তু চানমিয়া আর আমার দিকে ফিরেও তাকায় না, আমার সাথে কথাও বলে না। একটা ঘরের মধ্যে উনি থাকে এবং এই ঘরটার চারপাশে মনে হয় কয়েক হাজার বোতল দিয়ে তৈরি করা ঘরটা, এবং ওই ঘরের মধ্যে ঢুকলেই যে কোনো মানুষের নর্মালি ভয় লেগে যাবে, এইরকম একটা ঘরের মধ্যে চানমিয়া থাকে। আমি তখন বললাম যে আপনি আমার মায়ের সাথে এরকম বেইমানি করছেন, আপনি ইব্রাহিমকে বন্দি করছেন, আপনি ইব্রাহিমকে ছেড়ে দেন, ইব্রাহিমকে আপনি কোন বোতলে বন্দি করছেন, ইব্রাহিমরে ছাড়েন। চানমিয়া তখন হেসে হেসে বলে, তোমারে কে বললো আমি ইব্রাহিমকে বন্দি করছি? আমি কোনো ইব্রাহিমকে বন্দি করি নাই। আমি বলি, না আপনি ইব্রাহিমকে বন্দি করছেন, আমার মা বলছে আপনি ইব্রাহিমকে বন্দি করে আপনি আটকায় রাখছেন, আপনি ইব্রাহিমকে ছেড়ে দেন। চানমিয়া বলে, আমি বারবার বলতেছি আমি কোনো ইব্রাহিমকে বন্দি করি নাই, এটা তোমার এবং তোমার মায়ের পাগলামি, আমি কেন বন্দি করতে যাব? আমি কাউকেই বন্দি করি নাই। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, আর চানমিয়া প্রতিনিয়তই আমার সাথে একরকম চিটিং করে যাচ্ছে, আমার সাথে দেখা করে না, কথা বলে না। এবং অনেকের মুখে তখন আমি শুনতাম গভীর রাতে দলে দলে জিনেরা নাকি চানমিয়ার বাড়িতে আসতো, চানমিয়ার ঘরে আসতো এবং চানমিয়ার সাথে মিটিং করতো। ওনার চানমিয়ার বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে সবাই তখন আমাকে বলে, রাতের বেলায় দলবদ্ধভাবে আসমান থেকে জিন পরীরা চানমিয়ার ঘরে আসে। তারা অনেকেই দেখতো যে উড়ে 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 আসমান থেকে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে শত শত জিনেরা চানমিয়ার ঘরের মধ্যে ঢুকতো, এবং ফজরের আজানের আগে তারা আবার অনেকেই দেখতো সাদা ধোঁয়ার মতো উড়ে উড়ে আসমানে চলে যেত। সবাই বলে চানমিয়া জিন পরীদের সাথে মিটিং করে।
তখনই আমার বন্ধু ইব্রাহিমের একটা কথা মনে পড়ছে। ইব্রাহিম বলছিল, আমাদের বংশের কাউরি যদি চানমিয়া একবার বন্দি করতে পারে, তবে আমাদের বংশের মানুষদেরকে মানে আমাদের বংশের জিনদেরকে দিয়ে চানমিয়া যা খুশি তাই করতে পারবে, এবং আমাদের বংশের জিনদেরকে দিয়ে চানমিয়া যেখানে খুশি সেখানে যেতে পারবে, এবং চানমিয়া এই দুনিয়ার বাদশা হয়ে যাবে। এই কথা আমার বন্ধু জিন ইব্রাহিম আমাকে বলেছিল। এবং এই কথাটা যখন আমি শিওর দেখতে পেলাম বা সবার মুখে শুনলাম, তখন আমি আরও অবাক হয়ে গেলাম। আমি তখন আমার বন্ধুকে বের করার জন্য মানে চানমিয়ার জাল থেকে বের করার জন্য শুধু পদক্ষেপ খুঁজে নিচ্ছিলাম যে কিভাবে চানমিয়ার হাত থেকে আমার বন্ধুকে বাঁচানো যায়। কিন্তু আমি আর কোনো পথ খুঁজে পাই না। একদিন, 2 দিন, 3 দিন করে সময় যত সামনের দিকে যাচ্ছে, আমার বন্ধুর জন্য আমার ঠিক ততটাই কষ্ট হচ্ছে। কিন্তু বন্ধুকে দুষ্ট চানমিয়ার তান্ত্রিক কবিরাজের ওই কাঠগড়ায় বন্দি করে রেখেছি। আমি কি করে চানমিয়ার হাত থেকে বাঁচাবো? এরকম করতে করতে আমি আরেকটা কবিরাজের শরণাপন্ন হই, আমাদের এলাকারই, চিটাগংয়েরই। উনি অনেক নাম করা একজন কবিরাজ। ওনার কাছে গিয়ে আমি বিস্তারিত সব ঘটনা খুলে বলি। সব ঘটনা খুলে বলার পরে তিনি আমাকে বলে, তুমি চানমিয়ার হাত থেকে এই ইব্রাহিমকে আর বাঁচাতে পারবা না। ইব্রাহিমকে চানমিয়া এমনভাবে বন্দি করছে, ওই ঘরের মধ্যেই বন্দি করে রেখেছে, কিন্তু চানমিয়া ওইখান থেকে আর ইব্রাহিমকে ছাড়বে না। ইব্রাহিমকে ছাড়া সম্ভব না, এবং শুধু একমাত্র একটা মানুষ পারে ওই ঘরে থেকে ইব্রাহিমকে বের করতে, এটা হচ্ছে ওনার পরিবারের কোনো মানুষ। যদি ওনার পরিবারের কোনো মানুষ তোমার সাথে সম্পর্ক থাকে, ওই পরিবারের মানুষকে হাত করেই একমাত্র তুমি ইব্রাহিমকে ওখান থেকে বের করতে পারবা। এছাড়া অন্য কোনোভাবে ইব্রাহিমকে ওখান থেকে বের করা যাবে না। আমি বললাম, ওনার পরিবারের কোনো মানুষকে হাত করলে কিভাবে? উনি বলে, বাকিটা আমি বলে দিব, আগে ওনার পরিবারের কোনো মানুষকে হাত করো। ওনার পরিবারের মানুষ যদি যেই ওনার সাথে উঠে বসে, ওনার কাছে যায়, ওনার সাথে কথা বলে, ওনার সাথে গল্প গুজব করে, এইরকম কোনো একটা মানুষ যদি চেষ্টা করে, তবেই খুব সহজে ইব্রাহিমকে ওখান থেকে ছুটাতে পারবে বা বের করতে পারবে। এছাড়া তুমি যতই চেষ্টা করো, তুমি ইব্রাহিমকে বের করতে পারবে না। আমি তখন বললাম, তাহলে কি করা যায়? ওনার বংশের মানুষ আমি কারে পাবো? এরকম করতে 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 খবর পাইলাম, এই আপনার চানমিয়ারই এক মেয়ে আছে, নাম হচ্ছে চাঁদনি। চানমিয়ার এক মেয়ে আছে চাঁদনি, কিন্তু ওই চাঁদনি থাকে তার নানার বাড়িতে। ওখানে থেকে পড়াশোনা করে। চানমিয়ার এক মেয়ে, 2 ছেলে। 2 ছেলে হচ্ছে চানমিয়ার সাথে থাকে, আর মেয়েটাকে চানমিয়া তার শ্বশুরবাড়িতে দিয়ে রাখছে। চাঁদনি শ্বশুরবাড়িতে মানে চানমিয়ার শ্বশুরবাড়িতে থেকে ওখান থেকে পড়াশোনা করে। এবং আমি তখন করলাম কি, সুযোগ বুঝে একদিন চানমিয়ার শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে আমি চানমিয়ার চাঁদনির সাথে দেখা করি। মেয়েটার সাথে আমি প্রথম যখন দেখা করি, ওই একটা মাদ্রাসায় পড়তো, ওই মাদ্রাসায় দেখা করি। এবং দেখা করার পরে মেয়েটা আমাকে দেখে মানে খুব উৎফুল্লিত, খুব আনন্দিত। আমি তখন মেয়েটাকে বললাম যে আমার গ্রামের ঠিকানা বললাম, বাড়ির ঠিকানা বললাম, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মেয়েটা বলতেছে, আমি আমার বাবাকে ঘৃণা করি। আমার বাবাকে ঘৃণা করি, শুধু বাবার সাথে রাগ করেই আমি নিজেই আমার নানু বাড়িতে চলে আসছি। আমার নানু বাড়ি থাকতেছি, শুধুমাত্র আব্বার উপরে রাগ করে আমি আমাদের এলাকাতে যাই না। আমি তখন বললাম, কেন? বলে, আমার আব্বা এই যে কবিরাজি করে, আমার আব্বা বিভিন্ন ধরনের কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, মানুষকে বন্দি করে, এই জিনিসগুলো আমার পছন্দ না। আর এগুলো পছন্দ না বলেই আমি বাড়িঘর সব কিছু ছেড়ে আজকে আমি আমার নানু বাড়িতে পড়ে আছি। আমি তখন মেয়েটাকে বললাম, তুমি আমাকে একটু হেল্প করো। আমি তখন ইব্রাহিমের সমস্ত ঘটনাগুলো মেয়েটাকে খুলে বললাম। ইব্রাহিমের সমস্ত ঘটনাগুলো মেয়েটাকে খুলে বললাম, এবং বলার পরে মেয়েটা আমাকে বলতেছে, ঠিক আছে, সমস্যা নাই, যদি আপনার বন্ধু জিন ইব্রাহিমকে আমার বাবা বন্দি করে রাখে, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একজন জিনকে মুক্ত করার জন্য, যদি জিনটা ভালো হয়ে থাকে। আমি বললাম, তাহলে আপনি কবে আসবেন? মেয়েটা বলতেছে, আমি 2-3 দিনের মধ্যে বাড়িতে আসব। বাড়িতে আসলে পরে আমি আপনার সাথে দেখা করব। আমি তখন অপেক্ষা করতেছি চাঁদনি কখন বাড়িতে আসবে এবং বাড়িতে এসে আমার সাথে দেখা করবে, এবং চাঁদনি যদি আমার সাথে দেখা করে কথা বলে, তাহলে একমাত্র চাঁদনি আমার বন্ধু ইব্রাহিমকে ওই দুষ্ট তান্ত্রিক চানমিয়ার হাত থেকে বাঁচাতে পারবে। কয়েকদিন পরে চাঁদনি তখন ওদের বাড়িতে আসে। বাড়িতে এসে আমাকে খবর দেয়। ওদের পাশের একটা বাড়িতে এসে একটা মেয়েকে দিয়ে আমাকে খবর দেয়। আমি ওই বাড়িতে যাই। গেলে পরে চাঁদনির সাথে আমার দেখা হয়। চাঁদনির সাথে যখন আমার দেখা হয়, কথা হয়, চাঁদনি তখন আমাকে বলে, ঠিক আছে, আপনি বলেন কি করতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমি কালকে কবিরাজের কাছে যাব। আমি কবিরাজকে জিজ্ঞেস করব যে কিভাবে আমি আপনাকে আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন। ওই দিনটা চাঁদনির সাথে কথা হলো। চাঁদনি বলল, আমি আগামী দিন ঠিক দুপুর 12টা বাজে এখানে আসবো, আপনি আমাকে বললেন, কারণ আমি বাড়িতে বেশি দিন থাকতে চাই না। আমি বাড়ি থেকে চলে যাব। আমার আব্বুর সাথে আমার সম্পর্ক ভালো না।
আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি চলে যাবেন, তবে আমার এই উপকারটা করে যান। এরপরের দিনে ভোরে ভোরে আমি ওই কবিরাজের বাড়িতে যাই। ওই কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজরে বললাম যে এমন এমন ঘটনা, তার মেয়ে চাঁদনি, আমি চাঁদনিকে দিয়ে এই কাজ করব। কবিরাজ আমাকে বলে চাঁদনি এখন কোথায় আছে? আমি বললাম চাঁদনি সানমিয়ার বাড়িতে আছে। কবিরাজ একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলল ওই চাঁদনি তোমাকে আর কোনো সাহায্য করবে না। আমি বললাম কেন? চাঁদনি আমাকে সাহায্য করবে না কেন? চাঁদনির সাথে গতকালকে আমার কথা হয়েছে, সে আমাকে বলেছে সে আমাকে সাহায্য করবে, আর আপনি এখন আমাকে বলতেছেন চাঁদনি আমাকে সাহায্য করবে না। ওই কবিরাজ তখন আমাকে বলতেছে না, করবে না। আমি বললাম কেন? উনি বলে কেন তুমি যাও না, দেখো চাঁদনি তোমার সাথে আর দেখা করে কিনা, চাঁদনি তোমার সাথে আর কথা বলে কিনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে আমি সেদিন সকালবেলা 11টার দিকে ওইখান থেকে আসছি, 12টা বাজে চাঁদনি যেই বাড়িতে আমার সাথে দেখা করার কথা ওই বাড়িতে আসছি। ওই বাড়িতে আসার পরে দেখলাম চাঁদনি ওই বাড়িতে আর আসে নাই। ওই বাড়ির একটা মেয়েকে দিয়ে তখন আমি চাঁদনিকে খবর পাঠাইলাম যে চাঁদনি যাতে আমার বাড়িতে আসে, মানে আমার সাথে দেখা করে। চাঁদনি আর আমার সাথে দেখাই করলো না, মানে আমার সাথে দেখাই করলো না, আমার সাথে কথাই বললো না। কারণটা কি বুঝলাম না। আমি কবিরাজের বাড়িতে আবার গেলাম, কবিরাজ বলে ওই মেয়েটার উপরে তার বাবা জিন চালান করে দিছে। বাবা হয়েও ওই মেয়ের উপরে জিন চালান করছে যাতে ওই মেয়েটা আর তোমার সাথে দেখা না করে, ওই মেয়ের সাথে এখন জিন আছে। এবং এরই কয়েকদিন পরে আমি শুনতে পেলাম এই চাঁদনি মেয়েটা তার নিজের বাবার বাড়িতেই অনেকটা পাগলের মতো থাকে, অনেকটা পাগলের মতো থাকে, স্বভাব চরিত্র অনেকটা পাগলামি করে, মানে প্রচণ্ড রকমের পাগলামি করে এবং সুস্থ স্বাভাবিক মেয়ের মতো না, একেবারে সম্পূর্ণ অসুস্থ মানুষের মতো ব্যবহার করে। আমি তো এগুলো দেখার পরে অবাক হয়ে গেলাম, কিরে এবার আমার কাছে আর কোনো পথ রইল না। আমি ওই কবিরাজের কাছে আবারও গেলাম যে অন্য কোনো পথ আছে কিনা। কবিরাজ বলে তুমি যতই চেষ্টা করো চাঁদমিয়ার হাত থেকে ইব্রাহিমকে আর বাঁচাতে পারবা না। চাঁদমিয়ার হাত থেকে ইব্রাহিমকে বাঁচানো তোমার পক্ষে আর সম্ভব না। চাঁদমিয়া যদি মারা যায় তার ছেলেরা ইব্রাহিমকে ব্যবহার করবে এবং এক ইব্রাহিমকে বন্দি করে ইব্রাহিমের বংশের সমস্ত মানুষকে দিয়ে চাঁদমিয়া এই কবিরাজি তান্ত্রিকই কাজ চালিয়ে যাবে। তুমি শত চেষ্টা করলেও ইব্রাহিমকে আর বাঁচাতে পারবা না। এবার আমি পাগলের মতো ইব্রাহিমের বাঁচানোর জন্য চাঁদমিয়ার বাড়িতে হানা দিতে থাকি, দিনে রাতে মিলিয়ে। এবং চাঁদমিয়া একটা সময় তার বাড়িতে প্রচুর মানে পাহারাদার নিয়োগ করে দেয় যাতে আমি চাঁদমিয়ার বাড়িতে যেতে না পারি, চাঁদমিয়ার ঘরে যেতে না পারি। এবং কেমন জানি একটা অন্যরকম একটা অবস্থা আমার হয়ে গেল, আমি আর ওই বাড়িতে ঢুকতে পারি না। চাঁদমিয়ার বাড়িতে প্রচুর মানে গার্ড রাখা হলো এবং আমি যাতে বাড়ির ত্রিসীমানায় পৌঁছাতে না পারি, বাড়ির সীমানায় যেতে না পারি, এই জন্য চাঁদমিয়া লোকজনদেরকে এমনভাবে তার বাড়িতে হায়ার করে রেখে দিল। আমি আর চাঁদমিয়ার বাড়িতে ঢুকতে পারলাম না। চাঁদমিয়ার বাড়িতে ঢুকতে না পেরে আমি খুব কান্নাকাটি করতাম। আমি 5 ওয়াক্ত নামাজে ইব্রাহিমের জন্য কাঁদতাম যে আল্লাহ, ইব্রাহিমকে কী করে ওখান থেকে রক্ষা করা যায়, ইব্রাহিমকে কী করে বাঁচানো যায়। আমার মা লোভের বশবর্তী হয়ে ইব্রাহিমকে ওই দুষ্ট চাঁদমিয়া কবিরাজের কাছে বন্দি করে দেয়। আমি কীভাবে ওই চাঁদমিয়া কবিরাজের হাত থেকে ইব্রাহিমকে বাঁচাবো? আমি তো একজন সাধারণ মানুষ, আমার তো এরকম ক্ষমতা নাই আল্লাহ। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি কিন্তু আমি এর কোনো কিছু পাই না। এরকম করতে করতে আমাদের মাদ্রাসায় একদিন হঠাৎ করে আমার মনে হলো আমি একটু মাদ্রাসায় যাব। মানে আমার মনটা একটু মাদ্রাসার জন্য উদাস উদাস লাগতেছে, মানে খারাপ লাগতেছে। খারাপ লাগার পরে আমি একদিন মাদ্রাসাতে গেলাম, ইব্রাহিমের সাথে আমার যেখানে দেখা হতো, কথা হইতো, ওই জায়গাগুলোর মধ্যে গেলাম, বসলাম। এবং ফিরে আসার পথে আমি দেখলাম হঠাৎ করে ওই যে পাগলার কথা আমি বলেছিলাম, নেওয়াজ পাগলা, ইব্রাহিম যাকে ওস্তাদ বলে ডাকতো, নেওয়াজ পাগলা সেদিন খুব অসুস্থ, মানে অনেকটা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আমি নেওয়াজ পাগলার কাছে গেলাম, আমি বললাম কাকা ভালো আছেন? আমার দিকে তাকিয়ে বলে তুই ভালো আছিস? আমি বললাম ভালো আছি। আমি বললাম কাকা কিছু খাবেন? বলে হ খাবো। আমি তখন অনেকগুলো খাবার এনে এই পাগলাটারে দিলাম, নেওয়াজ পাগলারে দিলাম। খাবারগুলো দেওয়ার পরে নেওয়াজ পাগলা গপ 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 করে খাবারগুলো খাইলো। খাওয়ার পরে আমি নেওয়াজ পাগলারে জিজ্ঞেস করলাম ইব্রাহিমের সাথে আপনার দেখা হয়? মানে ওনারা সবাই নেওয়াজ পাগলা বলে ডাকে, কিন্তু আমি আসলে তার মাঝে পাগলের তেমন কিছু পাই নাই। কিন্তু মোটামুটি তিনি অনেক ভালো ভালো কথা বলতেন। তার সমস্যাই ছিল একটা, মানুষকে পাইলে লাঠি দিয়ে দৌড়াইতেন, ওইটাই ছিল কাজ। মানুষদেরকে উনি সহ্য করতে পারতেন না। কিন্তু আমি আর ইব্রাহিম ওনার কাছে গেলে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো। ওনার কাছে গিয়ে বললাম যে আপনার কি ইব্রাহিমের সাথে দেখা হয়? নেওয়াজ পাগলা বলে না। আমি বললাম ইব্রাহিমের সাথে কথা হয় না? বলে না। আমি বললাম ইব্রাহিম এখন আসে না? বলে না। আমি বললাম ইব্রাহিমকে একটা লোকে বন্দি করে রাখছে। এইটা বলা মাত্রই নেওয়াজ পাগলা তখন লাফ দিয়ে উঠলো, বন্দি করে রাখছে? কে বন্দি করে রাখছে? কোন জায়গায় বন্দি করে রাখছে? আমি বললাম ইব্রাহিমকে যে জায়গায় বন্দি করে রাখছে ওই জায়গায় আপনি যাবেন? উনি বলে যাবো মানে? অবশ্যই যাব, কেন যাব না? ইব্রাহিমকে কে বন্দি করে রাখছে?
আমি বললাম তাইলে আপনি আমার সাথে চলেন। আমি ওই দিন নেওয়াজ পাগলারে কী বুঝা কী মনে করে আমার সাথে করে নিয়ে আসছি আমি নিজেও জানি না। আমি নেওয়াজ পাগলাকে সাথে করে আমাদের ওই বাড়িতে নিয়ে আসছি। বিকেলের কাছাকাছি গাড়ি থেকে নামার পর আমি নেওয়াজ পাগলারে বললাম ওই বাড়িতে ইব্রাহিমের আটকায়া রাখছে। নেওয়াজ পাগলা বলে আমি তো ইব্রাহিমরে দেখতে পাচ্ছি, ইব্রাহিম তো ওই বাড়িতেই আছে। এই কথাটা বলা মাত্র ভাই আপনি বিশ্বাস করবেন না, নেওয়াজ পাগলা হাতে একটা লাঠি ছিল, বিশাল একটা লাঠি নিয়ে দৌড়াইতে শুরু করলো। আমি এরকম শক্তি কোনো মানুষের শরীরে দেখি নাই। এবং ঢুকা মাত্রই আসরের নামাজের তখন পরে মানে আসরের আজানের পরে যখন ঢুকতেছে ওই নেওয়াজ মানে আপনার ইব্রাহিম এই কি বলে চাঁদমিয়ার বাড়ির যে বডিগার্ডগুলো ছিল ওই বডিগার্ডগুলো তখন ওনারে ধরে, কিন্তু উনি এই লাঠিটা দিয়ে এমন পিটায় একটা মানুষ ওনার সামনে আসে না। উনি দৌড়িয়ে একদম ডিরেক্টলি হচ্ছে চাঁদমিয়ার যে বৈঠকখানা যেখানে বসে চাঁদমিয়া কবিরাজি করে ওই চাঁদমিয়ার বৈঠকখানার মধ্যে ঢুকে এবং ঢুকে কুকুরের মতো পিটাইতেছে। আমি আর ভিতরে ঢুকতে পারি না, মানুষ প্রচুর মানুষ ছিল তো, বিভিন্ন চিকিৎসার জন্য মানুষ আসছিল, সবাই তখন এদিক সেদিক দৌড়ে করতেছে এবং চাঁদমিয়াকেও পিঠে বের করে দিতেছে। শুধু লোকের মুখে শুনতেছি, লোকে বলতেছে যে উনি নাকি চাঁদমিয়াকে মারতেছে, বলে আহারে চাঁদমিয়ারে মাইরা ফেলতেছে, ওই পাগলা চাঁদমিয়ারে মাইরা ফেলতেছে, কিন্তু কেউ ওনার সামনে যাইতে পারে না। ওনার শরীরে এত পরিমাণে শক্তি আসে যে কাউকে ধরে এরকম ফেলে দেয়, মানে ধরে মারে, মানে মনে হয় যেন কয়েকটা মানুষের শক্তি একাই ওনার শরীরে আছে। এইরকম করে সবাইরে বের করে দিয়ে ওই চাঁদমিয়া যেখানে বসে কবিরাজি করতো ওই জায়গার মধ্যে তিনি আগুন লাগাই দেয় এবং আগুন লাগাই দিলে পরে কাউরি আর ঢুকতে দেয় না, মানে দরজা বন্ধ করে আগুন লাগাই দেয় ভিতরে। আগুন পায় কোত্থেকে, লাগাই কোত্থেকে, এসব কিছুই জানি না। এবং আগুন লাগিয়ে দেওয়ার পরে সবাই তখন হুড়মুড়ি খেয়ে খাচ্ছে, আমিও তখন দৌড়ে গেলাম। যাওয়ার পরে সবাই বলে আরে পাগলা তো ভিতরে, সে তো আগুন লাগাই দিছে। এবং তখন দেখলাম চাঁদমিয়াও দাঁড়ায় আছে, আশেপাশে অনেক মানুষ আছে। আমিও তখন ওখানে বললাম বলে আরে পাগলা তো ভিতরে, ওনারে বের করেন না। সবাই ওনাকে বের করার জন্য চেষ্টা করে, চারদিক থেকে পানি আনে, পানি মারতে থাকে, কিন্তু চাঁদমিয়াকে আপনার ওই নেওয়াজ পাগলাকে আর ওখান থেকে বের করা যায় না। এবং সেই জায়গার মধ্যে পুরে একটা সময় নেওয়াজ পাগলার কঙ্কাল এবং পোড়া দেহটা ওখান থেকে মানুষ উদ্ধার করে। এবং পোড়া দেহটা উদ্ধার করার পরে তখন এই নেওয়াজ পাগলাকে আমি বললাম উনি যেহেতু মারা গেছে আমার বাড়ির সীমানায় আমাকে মাটি দিব। এরপরে আমার বাড়ির সীমানায় আমার দাদার কবরের পাশে আমি তখন এই নেওয়াজ পাগলাকে কবর দিই। এবং নেওয়াজ পাগলাকে কবর যেদিন আমি দিয়েছি তার পরের দিনে, মানে যেদিন নেওয়াজ পাগলার দাফন হয়ে যায় এর পরের দিনে অটোমেটিক্যালি আমাদের ওই চাঁদমিয়া কবিরাজ পাগল হয়ে যায়। মানে পাগল হয়ে যায় বলতে উনি ওনার এই তন্ত্র মন্ত্রের পাওয়ারে না কিসের পাওয়ার, ওনার এগুলো পুড়িয়ে দেওয়ার কারণে না কী কারণে উনি পাগলের মতো ব্যবহার করতে শুরু করে এবং একটা সময় ওনাকে ওখানে বেঁধে ফেলে। আমি মাঝে মাঝে সেই কবরের কাছে যাইতাম, কবরের কাছে বসতাম এবং আমি ওই নেওয়াজ পাগলার কবর জিয়ারাত করতাম। একদিন মাগরিবের নামাজ সম্পূর্ণ করে আমি নেওয়াজ পাগলার কবরে গেলাম জিয়ারাত করার জন্য। সেই সময় যাওয়ার পরে দেখলাম যে কে জানি একজন নেওয়াজ পাগলার কবরের কাছে বসে আছে। নেওয়াজ পাগলার কবরের কাছে কেউ একজন বসে আছে এটা আমি দেখতে পেলাম। এবং দেখতে পাওয়ার পরে আমি চিন্তা করলাম কে এখানে বসে আছে, এই জায়গাটার মধ্যে কি। এবং ওই জায়গার মধ্যে আমি সর্বপ্রথম এই নেওয়াজ পাগলার কবরে আমার বন্ধু ইব্রাহিমকে আমি দেখতে পাই। এবং ইব্রাহিমকে দেখতে পাওয়ার পরে আমি আল্লাহু আকবার বলে একটা শব্দ করি। ইব্রাহিম শুধু আমাকে চুপ এরকম করে বলে এবং ইব্রাহিম তখন মনে যেতে থাকে। আমিও ইব্রাহিমের পাশে বসে আল্লাহর কাছে দুইখানা হাত তুলি এবং ইব্রাহিম আমিন বলে আমারে বলে তুই ভালো আছিস? আমি বললাম ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? আমার বলে আমিও ভালো আছি। আমি বললাম নেওয়াজ পাগলা কি মারা গেল? বলে হ্যাঁ, ওনাকে মেরে ফেলার জন্যই তো তুই ডেকে এনেছিস। আমি বললাম আমি তো ওনাকে মেরে ফেলার জন্য ডেকে আনি নাই, আমি শুধু তুমি বিপদগ্রস্ত আছো এইটা জানানোর জন্যই শুধুমাত্র আমাকে খবরটা দিয়েছিলাম। আমার বন্ধু তখন নেওয়াজ পাগলার জন্য অজরায় কাঁদতেছিল। একটা জিনের চোখে আমি প্রথম পানি দেখতে পাই। আমার বন্ধু বলে এই নেওয়াজ পাগলা কে ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই নেওয়াজ পাগলা আমাদের বংশের রাজা। আমি বললাম মানি? আমাকে বলে শুধু এইটুকুই বলি। আমি তখন বললাম বন্ধু আমি তোমার উপরে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আমি তোমার অনেক ক্ষতি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ইব্রাহিম তখন আমাকে বলে আমি কোনো কিছু রাগ করিনি, আমি কোনো কষ্টও পাই নাই এবং আমি একটা জায়গায় বন্দী ছিলাম, ওখান থেকে আমি মুক্ত হয়েছি এবং ওই নেওয়াজ পাগলাই আমাকে মুক্ত করেছে। যদি নেওয়াজ পাগলা না আসতো তুমি আমাকে কখনোই ওই তান্ত্রিকের হাত থেকে রক্ষা করতে পারতা না। বন্ধু
লোভে পাপ আর পাপে মৃত্যু, যে কোনো বিষয়ে লোভ করা ভালো না। আমি বললাম আমি তো লোভ করি নাই, লোভ করেছে আমার মা, আর আমার মায়ের লোভের বলি হয়েছ বন্ধু তুমি। ইব্রাহিম আমাকে বলে আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করব, তবে তোমার আমার এই দেখার বিষয়টা যতটা কম জানাজানি করা যায় ঠিক ততটাই ভালো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন ইব্রাহিমের সাথে আমার দেখা হতো, ও আসতো। এমন করতে করতে ইব্রাহিম একদিন আমাকে নিজেই বলে তোমার কি চাঁদনি নামের একটা মেয়ের কথা মনে আছে? আমি বললাম আছে তো, এটা হলো চাঁদমিয়ার মেয়ে। চাঁদমিয়া তো এখন পাগল অবস্থায় আছে। বলে চাঁদমিয়া পাগল, চাঁদমিয়া অপরাধ করছে, সে পাগল হয়ে আছে, কিন্তু তুমি কি জানো এই চাঁদনি মেয়েটা কোথায় আছে? আমি বললাম না বন্ধু, আমি তো এটা জানি না। বলে চাঁদনি মেয়েটা তার নানার বাড়িতে আছে, এবং এই মেয়েটার উপরে 2টা জিন চালান করা হয়েছে, এবং ওই 2টা জিন এই মেয়েটার সাথে খুব খারাপ সম্পর্ক করে, এক কথায় বলতে গেলে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে। আমি এই দুষ্ট 2টা জিনের হাত থেকে মেয়েটাকে রক্ষা করেছি। মেয়েটা এখনও মানসিকভাবে অনেকটা ভেঙে আছে, পাগল হয়ে আছে। যদি পারো আমার অনুরোধে তুমি এই মেয়েটাকে বিয়ে করো। আমি তখন বললাম বন্ধু এটা তুমি কি বলো, আমি অবশ্যই বিয়ে করবো। বলে এই চাঁদমিয়া কবিরাজের এই মেয়ে চাঁদনি অনেক ভালো, তুমি তাকে বিয়ে করো। ইব্রাহিম যখন আমাকে এই কথা বললো, আমি সেদিনে আমার মাকে দিয়া ওই মেয়ের নানার বাড়িতে প্রস্তাব পাঠাইলাম, এবং প্রস্তাব পাঠানোর পরে আমি তখন এই চাঁদনিকে পারিবারিকভাবে অনেক ধুমধাম করে আনন্দ ফুর্তি করে ইসলামিক শরীয়ত অনুযায়ী আমার বন্ধু ইব্রাহিম আমার বিয়েতে উপস্থিত ছিল। ইব্রাহিমকে শুধুমাত্র আমি দেখতে পাইছি। এই অবস্থার ভিতরে আমি তখন চাঁদনিকে বিয়ে করে আমি আমার বাড়িতে আনি, এবং বাড়িতে আনার পরে ইব্রাহিম মাঝে মাঝে চাঁদনিকে ওষুধ দিত, এইটা সেটা পানি পর আমাকে দেওয়া যেত, আমি খাওয়াইতাম, এবং এরকম করতে করতে চাঁদনি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে যায়, অনেকটা বলতে পরিপূর্ণভাবে সুস্থ। এবং আমাদের এই প্রথম চাঁদনির ঘরে একটা কন্যা সন্তান হয়। আমার সন্তানটা হওয়ার ঠিক 3 দিনের মাথায় চাঁদমিয়া কবিরাজকে মৃত পানিতে পাওয়া যায়। শীতকাল ছিল, শীতকালে চাঁদমিয়া কবিরাজকে পানির উপরে ভাসমান অবস্থায় পাওয়া যায়, এবং ভাসমান অবস্থায় পাওয়া যায়। অনেকেই বলে চাঁদমিয়াকে জিনেরা বুকুরে মেরে ফেলেছে, এরকম কথাবার্তা বলে। তো যাই হোক, চাঁদমিয়ার মাটি হয়ে আমার শ্বশুরের দাফন কাফন হয়। এরপরে আমি আমার বউকে নিয়ে আছি। এরপরে আমার আরেকটা মেয়ে সন্তান হয়, আল্লাহর রহমতে আমার আরেকটা মেয়ে সন্তান হয়, আমার 3টা কন্যা সন্তান হয়। এবং কন্যা সন্তানগুলো হওয়ার পরেও আমার বন্ধু ইব্রাহিম প্রায় সবসময় আমার কাছে আসতো, আমার পাশে আসতো, আমার সাথে গল্প গুজব করতো, কথা বলতো। এরকম করতে করতে চাঁদমিয়া আমার যেই বউ ছিল চাঁদনির একটা দাদি আছে, নানি আছে, উনি এখন মারা গেছে, উনি আছে ওই সময়, উনি এই ঘটনাগুলো সব কিছু জানতো। আমি চাঁদনির সাথে শেয়ার করি, এবং চাঁদনিও নানির সাথে শেয়ার করে। এরকম করতে করতে এই চাঁদনির নানি তখন আমাকে বলে যতটুকু সম্ভব ইব্রাহিমকে বলো তোমার কাছে কম আসার জন্য, ইব্রাহিম যেন তোমার কাছে কম আসে, কারণ ইব্রাহিম যদি ঘন ঘন আসে তোমাদের মাঝে আরেকটা সমস্যা দেখা দিবে। এরপরে ইব্রাহিম আমার কাছে একটু কমই আসতো, খুব বেশি আসতো না। এখন পর্যন্ত ইব্রাহিম আমার কাছে আসে, এবং আমি আপনার কাছে যেদিন গল্পটা লিখতেছি তার প্রায় 13-14 দিন আগেও ইব্রাহিম এসেছে, আমার সাথে দেখা করেছে। ইব্রাহিমকে শুধুমাত্র আমি আর আমার বউ চাঁদনি আমরা দুজনেই দেখতে পাই। ইব্রাহিম আমাদের পরিবারেরই একটা সদস্য। আমাদের পরিবারে কোনো দাওয়াত হলে, মিলাদ হলে, কোনো অনুষ্ঠান হলে আমরা ইব্রাহিমকে দাওয়াত দিই, এবং ইব্রাহিম আমার ওই বিয়ের অনুষ্ঠানে আসে, এবং আমার বড় মেয়ের বিয়ে হয়। আমার বড় মেয়ের বিয়েতেও আমরা ইব্রাহিমকে দাওয়াত করি, এবং ইব্রাহিম ওই দাওয়াতে উপস্থিত ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমার বউ দেখেছে, কিন্তু ইব্রাহিমকে আমি আর আমার বউ ব্যতীত আর কেউ দেখতে পায় না। আমাদের সমস্ত বিপদ আপদে ইব্রাহিম আমাদের সাথে আছে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, একদম পরিবারের একজন মানুষের মতো। ইব্রাহিমের মতো বন্ধু যদি পৃথিবীর কারো থেকে থাকে তবে সে এই দুনিয়ার বাদশা। ইব্রাহিম, আমি যেই গল্পটা আপনাকে বলেছি এটাও আমি ইব্রাহিমের কাছ থেকে অনুমতি নিয়েছি, এবং ইব্রাহিম শুধু আমাকে বলেছে আমি যাতে আমার ঠিকানাটা আপনাকে না বলি, কারণ আমার ঠিকানা বললে হয়তো মানুষ আবার হুমড়ি খেয়ে আমার উপরে পড়তে পারে কবিরাজি চিকিৎসার জন্য। ইব্রাহিম বলেছে আমি যাতে কোনোদিন কোনো তান্ত্রিকের বা কবিরাজের কাজ না করি, এই জন্য আমার ঠিকানাটা হাইড করে আপনি যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম, এটা আমার ছদ্মনাম, এবং আমার রিয়েল যে নামটা আছে এই নামটা আপনি গল্পে প্রচার করবেন না। যদি পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই ছদ্মনাম নাইমুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। এর আগে আমি এরকম একটা গল্প পেয়েছিলাম, ঠিক এইরকম না, এইভাবেই হচ্ছে একটা পরী একটা ছেলের সাথে ঠিক তখনও ছিল।
মানে এই যে একটা জিন বা একটা পরী একটা মানুষের সাথে শেষ পর্যন্ত থাকে, এই জিনিসটা শুনলে আমার কাছে ভালোই লাগে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে জিন পরীরা মানুষের ক্ষতি করে, উপকার খুব কমই করে। কিন্তু নাইমুল ইসলামের গল্প শুনে আমার কাছে মনে হলো সম্ভবত তার বন্ধু জিন ইব্রাহিম, এই নামটা সত্যি, এই জিনের নাম ইব্রাহিমই ছিল, আমি সেই নামটাই দিয়েছি। এবং ইব্রাহিম জিন তিনি সম্ভবত নাইমুলের বন্ধু হয়ে আজ পর্যন্ত নাইমুলের সাথে আছে। তবে একটা কথা আমি ওখানে বলতে ভুলে গেছিলাম, নাইমুল বলতেছে ইব্রাহিমকে এখনও সে আগের মতোই দেখতে পায়। মানে আজকে তো নাইমুলের অনেক বয়স হয়েছে এবং তার মেয়েকেও বিয়ে দিয়ে ফেলেছে, তিনি এক কথায় বলতে গেলে বুড়ো মানুষ। অথচ উনি মানে মাদ্রাসায় পড়তে ইব্রাহিমকে যেরকম দেখতো ছোট বাচ্চা, মানে ছোট ছেলের মতো, এখনও সেই ইব্রাহিমকে সেই বয়সে দেখতে পায়। এবং নাইমুল ইব্রাহিমকে যদি বয়সের কথা জিজ্ঞেস করে, ইব্রাহিম নাকি বলে আমি যদি আমার বয়সের কথা বলি তাহলে তুমি বিশ্বাস করবা না, আমার এত বয়স হয়েছে। তো নাইমুলের ভাষ্য মতো ইব্রাহিম এখনও সেই ছোট মানুষই আছে এবং ছোট মানুষের মতোই নাইমুলের কাছে আসে। আমার গল্পটা শুনে অনেকটা ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে এটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুগণ, আজ এখানেই বিদায়। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।